ওরই দেশ যদি খারাপ লোক হইতো তাহলে কি ওই মূর্তি উদ্বোধনের জন্য ভারতীয় হাই কমিশনার যায়? এই যে এত বড় একটা স্থাপনা এখানে হচ্ছে, মানে বাংলাদেশের কোনো মন্ত্রণালয় যদি বলি, তাদের অনুমোদন লাগতো কিনা এখানে? 100% লাগতো। অনুমোদন ছাড়াই তো এটা করা হচ্ছে। আপনি আপনার একটা জমিতে এটা মনে করেন যে 81 ফুট লম্বা বিল্ডিং বানাবেন, আপনার অনুমোদন লাগে না? তাহলে সরকার কি অনুমোদন দিয়েছে না দেয় নাই? দেয় নাই। অনুমোদন ছাড়াই এটা করা হয়েছে। এই জন্য প্রশাসন কাজ বন্ধ করছে এখন। মানে প্রশাসন কাজ বন্ধ করার পেছনে যে কারণটা, সেটা হচ্ছে যে সেখানকার স্থানীয় যারা আছেন তারা আন্দোলন আপত্তি করছিলেন, জানিয়েছে। আপত্তি জানিয়েছেন। আমার প্রশ্ন হচ্ছে যে তারা আপত্তি জানানোর আগে মানে বাংলাদেশের যারা গোয়েন্দা সংস্থার লোক, তারা কি জানতো না? বাংলাদেশের গোয়েন্দা সংস্থা অগোচরে কি বাংলাদেশে কোনো কিছু হওয়া সম্ভব কিনা আমার একটা সন্দেহ আছে। বাট কথা হচ্ছে যে দেখেন, গোয়েন্দা সংস্থা তো নিজে নিজে কাজ করে না, বুঝেন নাই? আপনি মনে করেন আমার গোয়েন্দা, আপনি এসে বললেন যে স্যার ওইখানে একটা মূর্তি হইতেছে, আমি বললাম ওটা চুপ থাক, আমাকে কিনে ফেললেই তো হয়, আপনারা তো ইয়ে করে লাভ নেই। আপনি তো দিন শেষে বলুন আমি চাকরি করে খাই, ছোট মানুষ, আমি আমার জানানোর কথা ছিল, আমি ছবি তুলে দিছি, সবকিছু তথ্য আপনাকে দিছি, সিদ্ধান্ত তো আপনার হাতে, তাই না? তো এই মূর্তি যখন তৈরি করা শুরু হয়েছিল তখন প্রধানমন্ত্রী যে ছিল, তারপরে মানে এই মূর্তি যখন 81 ফুট উঁচু হয়ে গেল তখন প্রধানমন্ত্রী যে ছিল, এটা তো তাদের আনসার দেওয়ার কথা। এগুলো গোয়েন্দা সংস্থার ব্যর্থতার চেয়ে আমার কাছে মনে হয় রাজনৈতিক ব্যর্থতা বেশি, কারণ আমাদের রাজনীতিবিদরা ইন্ডিয়ান রুপি খাইছে, তাদের হানি ট্র্যাপে মুছছে, তারপর নিজেদের সর্বস্ব বিক্রি হয়েছে। আর যেই দেশের মন্ত্রী মিনিস্টার মনে করেন বছরে $16 বিলিয়ন দেশের বাইরে পাচার করতে পারে, যারা মনে করেন যে এই এদিকে জুলাই মানে ছেলেরা প্রাণ হারাইতেছে আর তারা দুবাইতে বসে বসে মনে করেন পার্টি করতেছে, মদ খাইতেছে, হ্যাঁ, তারা রং বেরঙের গাড়ি, তারপর বেগম পাড়ায় বাড়ি, তারপর মানে হানি ট্রেপে পাওয়া নারী, এগুলো সব কিছু নিয়ে ঘোরাফেরা করতেছে, সেই দেশের পলিটিশিয়ান এটা শোনার পরে থামাবে আপনি তাই মনে করেন? তারা চিন্তা করতেছে চায়না যদি প্রেশার দেয় তাই তো এক রাতে তো সে এটা দখল করে ফেলবে, এটা তো ঠেকাইতে পারবে না, পরে আবার উদ্ধার করতে হবে, সেটা ঠিক আছে। এখন যদি উদ্ধার করতে হয়, ঠিক আছে, ওই 22 কিলোমিটার জায়গা যে আছে ওইটা যদি চীন বন্ধ করে দেয়, এটা যদি উদ্ধার করতে হয়, তাইলে তার যে ম্যানুভারের স্পিচ দরকার, আপনি যখন কারো একটা ঘুষি মারবেন তখন আপনার কোনোই পিছানোর জায়গা থাকা লাগে, আপনি একদম ঘুষি মারতে পারবেন না। এই কোনোই পিছানোর যে জায়গাটা দরকার, এলবো স্পেস, যেটা এই এলবো স্পেসের মধ্যে পড়ে গেছে হচ্ছে রংপুর। শুভেন্দু যখন বললো যে এই সরকারের প্রধানমন্ত্রী বৈধ না, বৈধ প্রধানমন্ত্রী নাকি ভারতে আছে এবং সে আসলে নাকি লাল গালিচা বিছায়া সেলুট দিয়ে লোকজন নেবে, কালকে তো এই সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট যে মহিলা উনি একই কথাই বললো যে শেখ হাসিনা ব্যাক করবে, এরকম। সরকার অথবা সরকারের যে এমপি মন্ত্রী আছে তারা এটার কোনো রা করতেছে না। এর পিছনে কারণ কি? এদের বেশিরভাগই দেশপ্রেমিক রাজনীতিবিদ না, ঠিক আছে? সম্ভবত এটাই কারণ। কারণ আপনার ভেতরে দেশপ্রেমের রক্ত যদি থাকে তাহলে আমি আপনি যদি বসে মনে করেন যে এটা নিয়ে আলোচনা করতে পারি, তাদের কেন কোনো কথা নাই? কেন শুভেন্দু হেমন্ত এরা কথা বললে তারা কোনো জবাব দেয় না? ঠিক আছে? কেন ধরেন এই ধরনের মানে মূর্তি নিয়ে যেটা সারা দেশের ধর্মপ্রাণ মুসলমানদের ভেতরে একটা চাঞ্চল্যের সৃষ্টি করছে, রাষ্ট্রপ্রধানের বক্তব্য কই? এটা কি মানে কয়েকশো মারা যাওয়ার পরে তারা মুখ খুলবে? তারপর এখানে প্রশ্ন থাকে যে তারা কি আদৌ জানে কিনা, দিস ইজ নাম্বার ওয়ান। 2 নম্বর হচ্ছে যদি জানে আসলে এটা নিয়ে কথা বলার সাহস তাদের আছে কিনা। পররাষ্ট্র মন্ত্রণালয় এই ব্যাপারে ঠিকঠাকভাবে যদি তুলে ধরতো তাহলে তো আমার সীমান্তে মানুষ মারা যেত না। তারা যদি ঠিকঠাকভাবে তাদের কাজ করতো তাহলে তো আর সীমান্তে পুষিন হইতো না। তারা এটা করতে পারতেছে না। কারণ কি? কারণ হচ্ছে যে আমাদের ধরেন ভারতের একটা পররাষ্ট্র ডিপ্লোম্যাটের নাম হচ্ছে জয়শঙ্কর, ঠিক আছে? ওই লেভেলের আমাদের কোনো ডিপ্লোম্যাট আছে? আমাদের দেশের সব ডিপ্লোম্যাট পলিটিক্যাল মানে যোগ্যতায় তারা ডিপ্লোম্যাট হইছে, ঠিক আছে? তারা তো নিজের মানে মেধার যোগ্যতায় যদি হইতো তাহলে এখন আমাদের ডিপ্লোম্যাটদের সমস্যা কি? চর যখন একটা খায় তখন নিন্দা প্রস্তাব কেমনে লিখতে হয় এটা তারা এক্সপার্ট, ঠিক আছে? কিন্তু একটা কাউন্টার মুভ কীভাবে তৈরি করতে হয়, সে যে আমার পুশিং করছে এটা কাউন্টার রেসপন্সটা কী হবে এটা ডিজাইন করার ক্যাপাসিটি তার নাই। এটা অধিক সহজ, অনেক সহজ। আচ্ছা, ভারতের উদ্দেশ্য বাংলাদেশকে দখল করে নেওয়া, ভারতের উদ্দেশ্য বাংলাদেশকে মনে করেন যে খেয়ে ফেলা, বাংলাদেশের মানুষকে খেয়ে ফেলা, এসব না। ভারতের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে একটা উষুম গণতন্ত্র থাকবে, ঠিক আছে? যে গণতন্ত্রের বেশিরভাগ এমপিকে সে ছলে বলে কৌশলে হানি ট্র্যাপ দিয়ে, বাচ্চার মনে করেন যে স্কলারশিপ দিয়ে, বাপ মায়ের চিকিৎসা দিয়ে, ঠিক আছে, নারী দিয়ে, গাড়ি দিয়ে, বাড়ি দিয়ে, টাকা দিয়ে, রুপি দিয়ে তাদেরকে হাতে রাখা, এটুকুই হচ্ছে তার চাওয়া, ঠিক আছে? কারণ কি, এইখানে যদি স্ট্রং গণতন্ত্র আসে অথবা খিলাফত চলে আসে অথবা স্বৈরাচার একটা ব্যবস্থা চলে আসে তাইলে তো মনে করেন যে ভারতের সমস্যা, কারণ তখন তার ভারতের কথা শুনবে না। কিন্তু যখন নরম নরম গরম মানে থাকবে, গণতন্ত্র থাকবে, তখন সে কী করে? ওই যে এমপিদের পিছনে ইনভেস্ট করতেছে, ইনভেস্ট করে করে সংসদটারই সে দুর্বল করে রাখে, ঠিক আছে? তখন দেখবেন যে আপনি এই আমাদের সংসদ সীমান্তে পুশিন নিয়ে কথা বলতে
ভুলে যায়। উত্তরবঙ্গে মনে করেন যে 81 ফিট লম্বা মনে করেন যে মূর্তি পাওয়া গেছে, সেই সংসদীয় এলাকার যে আছে এমপি আছে, সে তো জামায়াতের এমপি, সে কি হিন্দু হয়ে গেছে? সে এটা নিয়ে কেন কোনো কথা বলতেছে না? না, ভারত তো মুখে বলে আমাদের বন্ধু রাষ্ট্র, কিন্তু বন্ধু রাষ্ট্র হলে পরে ওই যে ভারতের যে নতুন আসছে, পররাষ্ট্রমন্ত্রী আসছে, সে বলছে এক আকাশ এক বাতাস, এরকম বলছে না? 160 কোটি লোক। তো এক নদী না আমাদের? নদীও তো এক। তো 54টা নদীর উপরে যে 3000 বাদ দিয়ে রাখছে, আপনি কয়টা বাঁধের নাম বলবেন? ডুমবুর, ফারাক্কা, গজলডোবা, টিপাইমুখী, বাঁধের পর বাদ দিয়ে রাখছে। তো এটা কি ফ্রেন্ডশিপ? এটা কি মুসলিম হওয়ার কারণে তারা ভারত থেকে বাংলাদেশে পাঠাচ্ছে এরকম কিছু কিনা? শুধুমাত্র মুসলমান হওয়ার জন্য। এবং এটা যদি আপনি ভালোভাবে বুঝতে চান, তাহলে আপনাকে সিএএ নামের যে আইনটা আছে এটা বুঝতে হবে। এই আইনের ভিতরে বলা আছে যে বাংলাদেশ, আফগানিস্তান এবং পাকিস্তান, এই 3টা রাষ্ট্র থেকে মুসলমান ব্যতি রেখে অন্য যে কোনো ধর্মের, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বুদ্ধ হোক, জৈন হোক, তারা যদি ভারতের নাগরিকত্ব চায়, তাহলে ফাস্ট ট্র্যাক নাগরিকত্ব 1 সপ্তাহের ভিতরে দিয়ে দিবে আপনাকে। আজকে বাংলাদেশের কোনো হিন্দু যদি ইন্ডিয়ার নাগরিকত্ব চায়, 1 সপ্তাহের ভিতরে নাগরিকত্ব পাওয়া যাবে। তাহলে এই একটার ভিতরে কাকে শুধু নাগরিকত্ব দেওয়া হচ্ছে না? মুসলমান। রোহিঙ্গা ক্যাম্পটা আছে, রোহিঙ্গা 8,000 কিলোমিটার যে বাংলাদেশের ভূমি ব্যবহৃত হচ্ছে, ওই ভূমিটার মধ্যে তো আপনি এখন চাইলে রোহিঙ্গা ক্যাম্পে ঢুকতে পারবেন না। যান, ট্রাই করেন। আপনি গিয়ে খালি বলেন যে আমি রোহিঙ্গা ক্যাম্প দেখতে আসছি, আপনি ঢুকতে পারবেন না। ওখানে ঢুকতে হলে নির্দিষ্ট পাস লাগে। তার মানে কি হলো, বাংলাদেশের আর কোনো এলাকা নাই যে এলাকায় আপনি যেতে পারবেন না, কারণ আপনি বাংলাদেশের নাগরিক। ঠিক আছে? কিন্তু বাংলাদেশের একটা মাত্র এলাকা আছে যে এলাকায় আপনি বাংলাদেশের নাগরিক হওয়ার পরেও ঢুকতে পারবেন না, সেটা হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প। তাহলে ওই যে ল্যান্ডটা আছে, ওই ল্যান্ডটা কি আসলে বাংলাদেশের ল্যান্ড, নাকি অলরেডি বার্মিজ ল্যান্ড হয়ে গেছে? মুক্তিযোদ্ধার দল বিএনপি আসলে এখন আমার কথা হচ্ছে, কেউ যদি বলে আমি ময়ূর, কাক তো মনে করেন যে খালি পেখম পড়লেই তো ময়ূর হয়ে যাবে না, কাক তো কাকই থাকবে। আপনি লজিক্যালি আমার বুঝায় বলেন, এনসিপি যদি বলে যে জুলাই তারা করছে, তাহলে এটা কোনো ক্রেডিবিলিটি আছে? জুলাই তো এনসিপি ছিলই না, এনসিপি তো অনেক পরে তৈরি হয়েছে। একই যুক্তিতে আপনি মনে করেন যে মুক্তিযুদ্ধের কোনো ক্রেডিট তো আমি মানে দলীয় ক্রেডিট নেওয়ার কোনো সুযোগ নাই। হ্যাঁ, মুক্তিযোদ্ধা আছে তাদের ইয়াতে, পার্টিতে, তো তারা তো মুক্তিযোদ্ধার দলও বলতে পারতেছে না, এই কারণে, কারণ স্পিকার নিজেই বলছে যে এই বিরোধী দলে তো অমুকরে আমি চিনি, সে তো আমার সাথে রণাঙ্গনে যুদ্ধ করছে। তো এগুলো আসলে বিএনপি আসলে অমেধাবী একটা দল, তো ভালো ভালো মেধা যারা ছিল 17 বছরে আওয়ামী লীগে চলে গেছে। এই বাজেটের আপনি যদি মানে আমার আলোচনা থেকে বুঝে থাকেন, সেটা হচ্ছে 20 টাকা নিবেশে বিদেশের কাছ থেকে ঋণ করবে, 20 টাকা আপনার আমার কাছ থেকে ঋণ করবে, আর 60 টাকা সে এনবিআর এর কাছ থেকে নিবে। এনবিআর বলতেছে যে আমার জবাই করা 3বার জবাই দিলে পরে আমি 60 টাকা আপনাকে দিতে পারবো না। মানে তার সেই সক্ষমতা নাই। এই বাজেটের এই সক্ষমতা নেই। সমস্যা হয়ে গেছে কি, আপনি তো বাজেট বানায় ফেললেন, এই বাজেট যে আপনি ভুল বানাইছেন, এটার জন্য আজ পর্যন্ত কেউ কোনোদিন পানিশমেন্ট পায় নাই। ঠিক আছে? এই বাজেট আর রাজনৈতিক নির্বাচনের আগে ইশতেহার সেম জিনিস। নির্বাচনের আগে আমি বলছি আই হ্যাভ এ প্ল্যান, আই হ্যাভ এ প্ল্যান, আসার পরে আমার কোনো প্ল্যান দেখাতে পারতেছি না। আপনি আমার কিছু বলতে পারবেন? পজিটিভ এবং নেগেটিভ। আওয়ামী লীগ অত্যন্ত পুরাতন দল, বাংলাদেশের ক্রিয়েশন এবং ইন্ডিপেন্ডেন্সের সঙ্গে তাদের অবদান আছে। একটা পর্যায়ে এসে আমার কাছে মনে হয়েছে যে তারা ভারতের ষড়যন্ত্রের কাছে নিজেদেরকে বিকিয়ে দিতে বাধ্য হয়েছে, এবং বিশেষ করে শেখ হাসিনা পার্সোনালি। বিএনপি বাংলাদেশের জাতীয়তাবাদের মানে প্রবক্তা, বাট দেন জিয়াউর রহমান যে বিএনপি গড়ে তুলছিলেন, সেই বিএনপিটা আস্তে আস্তে হারায় গেছে কিন্তু খালেদা জিয়ার সময় এসে, এবং এতটা অসহায় যে একটা পর্যায়ে এসে দেখা গেছে যে নেত্রীর বাসার সামনে বালুর ট্রাক সরাইতে পারে না একটা এত বড় একটা দল, রাইট? তাদের নেতারা তখন আত্মগোপনে চলে গেল। জামাত ইন্টারন্যাশনালি তারা এমনভাবে ব্র্যান্ডেড হয়ে গেছে যে ইন্টারন্যাশনাল কমিউনিটিও চায় না যে তারা বাংলাদেশের ক্ষমতায় আসুক, ভয় পায়। সো এইটা নিয়ে তাদের কাজ করা উচিত। আমার কাছে সবসময় মনে হয় যে শিবিরের যে অংশটা দেখি আমি, খুব মেধাবী লাগে, বাট এগেন জামায়াতের অংশটা দেখলে আমার কাছে কেমন জানি মনে হয় যে না, মানে মনে হচ্ছে যে একটা গাড়ি রেসিং কারের মতো আগায় আসতে গিয়ে হঠাৎ করে ট্রাক হয়ে গেছে। শিবির লেভেলে যে ফ্লোটা থাকে, এই ফ্লোটাকে যদি ওরা সেন্ট্রালে আনতে পারতো, হাইলাইট করতে পারতো, তাইলে আমার মনে হয় যে অনেকটাই হয়তো এই যে লিমিটেশনটা আছে ওদের, এটা হয়তো ওরা ওভারকাম করতে পারতো। এনসিপি ইজ প্রিন্স পার্টি, আমার কাছে কিংস পার্টি মনে হয় না, কারণ ছোট তো, মানে বুড়া হইলে কিংস বলতাম, এনসিপি তো ছোট, ইয়াংদের, এই জন্য প্রিন্স পার্টি কেন বলবো, ক্রিয়েশনটাই আমার কাছে কেমন যেন লেভেল হয়েছে। আপনি আমার কাছে যখন মনে হয়েছে যে না, এই
যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা ছিল, তারা যদি একটা প্রেশার গ্রুপ হিসেবে থাকতো তাহলে হয়তো অনেক বেশি রেসপেক্টেড থাকতো। আপনার দল, জনতার দল, মানে কোন পারসেপশনে আসলে তৈরি হয়েছে এবং কি নিয়ে কাজ করছে? আলহামদুলিল্লাহ, আমরা আসলে এনসিপি যে জায়গাটা কভার করতে পারতেছিল না, ওই জায়গাটাই আমরা কভার করার চেষ্টা করছি। 1971 সালের পর ভারত এবং বাংলাদেশের যে সম্পর্ক, সেই সম্পর্কটাতে সবসময় ভারত বেনিফিটেড হয়েছে। আমরা দেখলাম যে 2008 সালে শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পরে সেই হিসাবটা যেন আরও বেশি চলছিল, এবং এখানে ভাটা পড়ে 2024 সালে যে গণঅভ্যুত্থান, এর পরবর্তী সময়ে। এখন রাজনৈতিক সরকার আছে, যদিও বলা হচ্ছে যে ভারত এক প্রকার চাপ সৃষ্টির জন্যই পুশিনের মতো ঘটনা থেকে শুরু করে সীমান্ত হত্যাকাণ্ড পর্যন্ত করছে। সমসাময়িক আরও কিছু বিষয় নিয়ে আজকে মিরর ক্যাফে আমাদের সাথে বিষয় নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ডেলেইস খান, সাংগঠনিক সম্পাদক ও মুখপাত্র, জনতার দল। আপনাকে মিরর ক্যাফেতে স্বাগত জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যেমনটি বলছিলাম যে সীমান্তে পুশিনের মতো ঘটনাগুলো ঘটছে, আসলে পুশিন যে ব্যাপারটা, মানে এইটা আসলে কি, অনেক মানুষ আসলে বুঝতে পারেন না যে পুশিন কি। ধন্যবাদ। পুশিন খুব সহজভাবে যদি আমি বুঝাই, ধরেন আপনি থাইল্যান্ডে বেড়াতে গেছেন, বেড়াতে গিয়ে আপনার পাসপোর্ট হারিয়ে ফেলছেন। এখন আপনাকে তো প্রমাণ করতে হবে যে আপনি মানে কোন দেশের নাগরিক। তো দেখে তো বোঝা যাচ্ছে থাইল্যান্ডের নাগরিক না, বাট দেন আপনি অন্য আরেকটা দেশের নাগরিক। তখন কি হবে যে থাইল্যান্ডের পুলিশ আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কোথাকার নাগরিক। তখন তো আপনি বলবেন যে আমি বাংলাদেশের নাগরিক, এই সেই। তখন কি হবে যে সে বাংলাদেশের সাথে যোগাযোগ করবে এবং আপনাকে বাংলাদেশে আন্তর্জাতিক যে আইন আছে, দুই দেশের ভিতরে যদি বিদ্যমান কোনো আইন থাকে, সেই আইন অনুযায়ী আপনাকে পাঠিয়ে দিবে। আরেকটা কেস হতে পারে, সেটা হচ্ছে আপনি পাসপোর্ট হারিয়ে ফেলছেন এবং এরপর আপনি বলতেছেন আমি আসলে থাইল্যান্ডের নাগরিক। ঠিক আছে, তখনও থাইল্যান্ডের দায়িত্ব আছে যে থাইল্যান্ডের ডাটাবেজে আপনার কোনো তথ্য আছে কিনা সেটা নিশ্চিত করা। নিশ্চিত করে যদি সে মনে করে যে না, আপনি আসলে থাইল্যান্ডের নাগরিক না, তখন সে কি করবে? তখন সে তার উদ্যোগে আপনার নাগরিকত্বটা খুঁজে বের করার চেষ্টা করবে। তো দেখা গেল যে খুঁজে পাওয়া গেল যে ঠিক আছে, আপনার বাংলাদেশের নাগরিক। তখন আবার কি হবে? আবার ওই দুই দেশের ভিতরে আলোচনা হবে এবং আপনাকে বিমানে করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। ডিপোর্ট করবে, যেটাকে বলে। এটাকে বলে ডিপোর্ট করা। এই যে ডিপোর্ট করা হলো বা দেশান্তরী করা হইলো, স্থানান্তর করা হইলো, এই পদ্ধতিটা থাইল্যান্ড যদি এই কাজ করে যে প্লেনে করে আসবে কিন্তু আমাদের এয়ারপোর্টে নামবে না, বর্ডারের ওখানে এসে প্যারাশুট দিয়ে আপনাদেরকে ধাক্কা মেরে ফেলে দিবে, তাহলে আপনি আস্তে করে পড়বেন কোন দেশে? বাংলাদেশে এসে পড়বেন। অথবা আপনার বর্ডারে আসবে, আইসা রাতের অন্ধকারে কাঁটাতারের বেড়াটা খুলে ধাক্কা মেরে আপনাকে বাংলাদেশের ভিতরে ঢুকাই দিয়ে আবার গেট লাগাই দিবে। এইটাকে বলা হচ্ছে পুশিং। আপনি যখন বৈধ উপায়ে ডিপোর্ট করতে পারতেছেন না, তখন অবৈধ উপায়ে যখন আপনি রাতের অন্ধকারে জোরপূর্বক কোনো প্রকার প্রমাণ ছাড়া, আইনি দলিলপত্র ছাড়া কাউকে অন্য একটা দেশে প্রবেশ করান, সেটাকে বলে পুশিং। বাংলাদেশের যারা ভারতে আছেন তাদেরকে ভারত যেভাবে পাঠাচ্ছে, মানে এটা তো অবৈধ তাহলে আপনার কথা অনুযায়ী। তাহলে ভারতের কাছে আসলে এই সুযোগ ছিল কি না যে তারা বৈধভাবে পাঠাবে? অবশ্যই ভারতের কাছে সবসময় এই সুযোগ ছিল, পৃথিবীর প্রত্যেকটা দেশের কাছে এই সুযোগ আছে। তাহলে তারা পাঠাচ্ছে না কেন? এবং অনেকে যেমনটা বলছে যে ওয়ান কাইন্ড অফ চাপ সৃষ্টি, মানে এটির কারণে কি তারা এরকম করছে? না না, ভারতের কাছে তো শেখ হাসিনাও আছে, তো উনি কি বাংলাদেশি না ভারতীয়? বলেন। বাংলাদেশি। বাংলাদেশি, আচ্ছা। তার মানে সেটা তো ভারত জানে, তারপর কি তাকে পাঠাচ্ছে? তাকে তো আমরা চাচ্ছি, তাকে তো পাঠাচ্ছে না। আবার ডক্টর জাহিদ তো বাংলাদেশি ছিল, তাকে তারাই দাওয়াত দিছিল, কিন্তু দিল্লির ইমিগ্রেশন আবার তাকে ঢুকতে দেয় নাই, আবার তাকে ফেরত দিয়ে দিচ্ছে। সে আবার ওখান থেকে 2 ঘন্টা হেনস্থ হওয়ার পরে ফেরত চলে আসছে। তার মানে এই জায়গায় ব্যাপারটা আসলে ওইরকম না যে আপনার আইনে কি আছে, শুধুমাত্র ওইখানে সীমাবদ্ধ না, ওরা আইনকে ওরকম তোয়াক্কা করে না, পাত্তাও দেয় না। ঠিক আছে, ওদের আগে আপনাকে বুঝতে হবে যে ভারতে বাংলাদেশ থেকে কারা যায় এবং ভারত কাদেরকে ফেরত পাঠাতে চাচ্ছে পুশিন এর মাধ্যমে। প্রথমে হচ্ছে বাংলাদেশ থেকে যারা ভারতে যায় তাদের ব্যাপারে আপনি দেখবেন যে অবৈধভাবে যারা যায় আর কি, তারা বাংলাদেশে কোনো না কোনো অপকর্ম করছে। অপকর্ম করে পালানোর জন্য আমাদের যেহেতু সীমান্তটা মনে করেন যে ওরকম দেয়াল তোলা সীমান্ত না, এটাকে ইংলিশে বলে হচ্ছে পোরাস বর্ডার, মানে হচ্ছে ছিদ্র ছিদ্রওয়ালা সীমান্ত। সো লুকায় ওদিক দিয়ে পার হয়ে ইন্ডিয়াতে চলে যায়। কেন ইন্ডিয়াতে যায়? কারণ হচ্ছে আপনি যখন টাকা নিয়ে বাংলাদেশে কোনো অপকর্ম করে ইন্ডিয়াতে যাবেন, তখন তারা আপনার মাথায় তুলে নিয়ে রাখবে। যেমন ধরেন শেখ হাসিনাকে রাখছে, অনেকগুলো আওয়ামী লীগের মিনিস্টারদেরকে রাখছে, আওয়ামী লীগের অনেক সন্ত্রাসী আছে, হাদির খুনি আছে, এরা সবাই কই এখন? ভারতে। ভারতে আছে। আচ্ছা, তার মানে হচ্ছে বাংলাদেশ থেকে আপনি কোনো অপকর্ম করলে, ক্রিমিনাল অফেন্স করার পরে আপনার
বাঁচার ভালো জায়গা হচ্ছে ভারত, এটা ভারত নিশ্চিত করছে, এটা আমরা বলি নাই। ভারত যদি স্ট্রিক্ট থাকতো যে এরকম কিছু পাওয়া যা গেলে পরে সাথে সাথে তোমার দেশকে আমি জানাবো, ঠিক আছে, অথবা এদেরকে যদি পুশিং করতো তাও তো হইতো, সেটা করছে না। তাহলে ভারত কাদেরকে পুশিং করে? ভারত পুশিং করতেছে হচ্ছে, আপনি লক্ষ্য করলে দেখবেন, ভারতে যারা বেওয়ারিশ, মনে করেন যে ভারতের একটা নাগরিক, ঠিক আছে, সেই নাগরিকের মানে সে প্রমাণ করতে পারতেছে না। মনে করেন আমাদের বাংলাদেশে এরকম অনেক লোক আছে না যে শখ করে মনে করেন যে টিকা নেয় না, অনেক লোক আছে না যে মানে তার এটা মন চাইছে সে ওই কোভিডের ভ্যাকসিন নিবে না, হ্যাঁ, আবার অনেকে আছে দেখবেন যে আমি ভোটার আইডি কার্ড নিব না, সে এনআইডি করে নাই, এরকম অনেক লোক আছে, ভাষাবান লোক আছে আমাদের দেশে, কিন্তু সে কিন্তু মানে বাংলাদেশেরই নাগরিক, তার বাংলা ভাষায় কথা বলে, তার এখানে পরিচিত লোক আছে। ওইটা ইন্ডিয়াতে যেটা সমস্যা হয়ে গেছে, ইন্ডিয়া যখনই দেখে যে কারো এরকম ন্যাশনাল আইডি কার্ডে ওরা বলে আধার কার্ড নাই, তখনই সে বেওয়ারিশ ভারতীয় হয়ে গেল, রাইট? এই বেওয়ারিশ ভারতীয় যারা আছে তাদের সবাইকে তাদের সুপ্রিম কোর্ট থেকে বলছে যে যদি কোনো বেওয়ারিশ ভারতীয় পাওয়া যায় তাকে ডিপোর্ট করতে হবে, ঠিক আছে? ডিপোর্টের সিস্টেম তো আমি শুরুতেই বলছি যে কী সিস্টেমে হবে। এখন সুপ্রিম কোর্ট বলছে ডিপোর্ট করতে হবে, কিন্তু সুপ্রিম কোর্ট বলে দেয় না যে কাকে কোন দেশে ডিপোর্ট করতে হবে। এটা আবার নির্ধারণ করবে হচ্ছে লোকাল যে মিনিস্টাররা ম্যাজিস্ট্রেটরা আছে তারা। লোকাল ম্যাজিস্ট্রেটকে আবার সরকার বলে দিয়ে রাখছে যে বাংলাদেশের পাশে যদি পাওয়া যায় তাহলে এগুলো সব বাংলাদেশে পাঠিয়ে দিবা, পাকিস্তানের পাশে পাওয়া গেলে পাকিস্তানে পাঠিয়ে দিবা, এরকম। এখন পশ্চিমবঙ্গ এবং আসামের ঘটনা কী হয়েছে? পশ্চিমবঙ্গে 96 লক্ষ লোক বেরিয়েছে যারা বেওয়ারিশ, ঠিক আছে, এই নির্বাচনের আগে। আর আসামে পাওয়া গেছে 19 লক্ষ। তাহলে হেমন্তের কাছে আছে হচ্ছে 19 লক্ষ, শুভেন্দুর কাছে হচ্ছে 96 লক্ষ। এই 96 লক্ষ শুভেন্দুর কাছে যে আছে তার ভিতরে 36 লক্ষ হচ্ছে মুসলমান, এটা ভারতীয় মুসলমান। আচ্ছা, এখন প্রশ্ন আপনি যেটা করবেন যে তাহলে কি বাংলাদেশের কেউ ওখানে নাই? অবশ্যই আছে। বাংলাদেশ থেকে ওখানে অনুপ্রবেশ করে কাজের খাতিরে হোক, ওই যে ক্রিমিনাল কাজের কারণে, গরু চোরাকারবারির কারণে হোক, বিভিন্ন কারণেই হোক, মানে ওটা করছে, বর্ডার ক্রস করছে সে, এবং সে যদি এটা প্রমাণিত হয় যে সে বাংলাদেশের নাগরিক, যেরকম এরকম 2000 না 2500 কেস আছে ইয়ার কাছে, ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে, তারা বলতেছে যে তারা নাকি যথাযথ ডকুমেন্ট পাইছে যে এই 2500 জন বাংলাদেশের নাগরিক ওখানে আটকা পড়ছে, তো ওদেরকে ওরা এখন ফেরত পাঠাচ্ছে। এটা হচ্ছে সিস্টেম, ডিপোর্টেশন সিস্টেম হচ্ছে এটা। কিন্তু আপনি 96 লাখ তো আর এই সিস্টেমে পাঠাতে পারবেন না। সেই জন্য ভারতেরই মানে আসামের যে মুখ্যমন্ত্রী আছে হেমন্ত, সে বলছে যে তারা কীভাবে ফেরত পাঠাতে চায়। সে একটা ভিডিওতেই বলছে, পডকাস্টের, আমাদের মতো এরকম পডকাস্টের ভিডিওতে বলছে যে এগুলো আইন কানুন দিয়ে কয়জনরে আমি মানে বাংলাদেশের ভিতরে ফেরত পাঠাবো। এই জন্য ওরা কী করছে, যখনই বেওয়ারিশ কাউকে পাওয়া যেতেছে তারা হোল্ডিং ক্যাম্প আছে বর্ডারের আশেপাশে, ওই ক্যাম্পে আগে আনে, সেখানে 10-12 দিন ফেলে রাখার পরে ওরা যখন নরম হয়ে যায় তখন তাদের কাছ থেকে কাগজপত্র, অন্যান্য জিনিসপত্র রেখে রাতের অন্ধকারে এই পুশিন করে বাংলাদেশের ভিতরে পাঠিয়ে দিচ্ছে। এরাই হচ্ছে সেই পুশিনের শিকার। এই যে পুশিং করছে ভারত, এখন পর্যন্ত বাংলাদেশ সরকার কি পদক্ষেপ নিয়েছে? বাংলাদেশ সরকারের পদক্ষেপ আমার মনে হয় খুব বেশি দৃশ্যমান নাই। আপনিও মিডিয়ায় আছেন, আমরাও ওই জায়গায় আছি। সো প্রথম যেটা দরকার ছিল সেটা হচ্ছে যে খুব কড়া প্রতিবাদ করা, সেটা দেখলাম না আমরা। আমরা এই জায়গায় ধরেন আন্তর্জাতিক মিডিয়াকে এঙ্গেজ করতেও দেখিনি খুব একটা। তারপর আমরা এই ব্যাপারটা নিয়ে, এখানে যেহেতু হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে, এখানে যেহেতু হিউম্যানিটেরিয়ান একটা মানে ক্যাটাস্ট্রফ হচ্ছে, এটা তো আসলে অত্যন্ত বিপজ্জনক একটা কথা। কারণ আপনি যখন 8 লাখ রোহিঙ্গাকে ভেতরে আসতে দিয়েছিলেন, ওরা এখন 12 লাখ হয়ে গেছে, এবং এটা একটা নিরাপত্তা ক্রাইসিস হয়ে গেছে আমাদের জন্য। 96 লাখ যদি আবার ইন্ডিয়া বাংলাদেশের ভিতরে ঢোকা দেওয়ার চেষ্টা করে, তাহলে এটা নিয়ে একটা বিশাল ক্রাইসিস তৈরি হবে। তো সেই হিসেবে আমার কাছে মনে হয় যে সরকার বিজিবির মাধ্যমে পুশিংগুলো ঠেকানোর চেষ্টা করতেছে। বিচ্ছিন্নভাবে কিছু কাজকর্ম হচ্ছে, কিন্তু আপনি যদি সরকার এবং রাজনীতির পয়েন্ট অফ ভিউ থেকে বলেন, তাহলে আমি যেটা বলবো যে ভারতের শুভেন্দু এবং হেমন্ত কথা বলতেছে, বাংলাদেশের শুভেন্দু হেমন্তরা কই? বাংলাদেশে তো বিজিবিকে সামনে পাঠাচ্ছেন আপনার বারবার। অথচ এই বর্ডার লাইন ধরে বাংলাদেশের 102টা সংসদীয় এলাকা আছে, তার মানে এমপি আছে কটা? 102টা। তাহলে 102টা এমপি থাকলে পরে সেখান থেকে 2টা এমপিও খুঁজে পাওয়া যেতেছে না যারা শুভেন্দু অথবা ইয়ের সাথে, হেমন্তের সাথে মানে রাজনৈতিক বিতর্কটা করতে পারবে, নাই। বিশ্ব পরিমণ্ডলে যদি বলি, আপনি যেমনটি বলছিলেন যে তাদেরকে জানানো, সেই জায়গাটাও তো আসলে ঠিকঠাকভাবে হচ্ছে না। না, একেবারেই হচ্ছে না। এই জায়গাটাতেই তো আমি আপনাকে বললাম যে এই জায়গাটাতে যেটা করা দরকার ছিল সেটা হচ্ছে আন্তর্জাতিক মিডিয়াকে এখানে অ্যাটেনশনটা আনার জন্য আমাদের যে মিডিয়ারা যারা আছে তাদেরকে সীমান্তে পুশিনের যে ঘটনা ঘটছে ওই জায়গায় পাঠানো দরকার,
ঠিক আছে? আপনি ওখানে যদি 10টার ভিতরে 5টা পাওয়া যায় যে না বাংলাদেশি, তো এদেরকে আপনি রিসিভ করেন, অসুবিধা নেই। বাট 5টা যদি পাওয়া যায় যে না এরা আসলে বাংলাদেশি না, এরা হচ্ছে ভারতের মুসলমান অথবা ভারতের মতুয়া সম্প্রদায়ের লোকজন, তাদেরকে জোর করে ঢুকাইছে। কারণ যাদেরকে জোর করে ঢুকাইছে তাদের নিজেরা কথা বলতেছে যে সে আসলে ভারতের কোন স্কুলে পড়ছে, কোন ক্লাসে ছিল, এগুলো বলছে না সব। এই যে ফুটেজগুলো আছে, এই যে রিপোর্টগুলো আছে, এগুলো আপনাকে ইংরেজিতে ট্রান্সলেট করে আন্তর্জাতিক মিডিয়ার কাছে দেওয়া লাগবে। তাহলে না আপনি মনে করেন যে মিডিয়ার ট্রু অ্যাটেনশনটা পাইতেন। এখন তো আপনি সেটা পাচ্ছেন না। আপনি বলছিলেন যে এই যে 96 লক্ষ বা এরকম সংখ্যা, মানে এটা কি মুসলিম হওয়ার কারণে তারা ভারত থেকে বাংলাদেশে পাঠাচ্ছে এরকম কিছু কিনা? শুধুমাত্র মুসলমান হওয়ার জন্য। এবং এটা যদি আপনি ভালোভাবে বুঝতে চান তাহলে আপনাকে সিএএ নামের যে আইনটা আছে এটা বুঝতে হবে। এই আইনের ভিতরে বলা আছে যে বাংলাদেশ, আফগানিস্তান এবং পাকিস্তান এই 3টা রাষ্ট্র থেকে মুসলমান ব্যতি রেখে অন্য যে কোনো ধর্মের, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বুদ্ধ হোক, জৈন হোক, তারা যদি ভারতের নাগরিকত্ব চায় তাহলে ফাস্ট ট্র্যাক নাগরিকত্ব 1 সপ্তাহের ভিতরে দিয়ে দিবে আপনাকে। আজকে বাংলাদেশের কোনো হিন্দু যদি ইন্ডিয়ার নাগরিকত্ব চায় 1 সপ্তাহের ভিতরে নাগরিকত্ব পাওয়া যাবে। ঠিক আছে? এই জন্যই দেখবেন যে আপনি এই যে চৈতালি, অ্যাডভোকেট চৈতালি গতকালকে যে হুঙ্কার ছাড়লো যে বাংলাদেশে আলাদা প্রদেশ চাই, কারণ তার কাছে তো এটা গ্যারান্টি আছে যে সে যদি বাংলাদেশ থেকে ভারতে আশ্রয় চায় তাহলে সে তো পাবে ওই সিএ অ্যাক্ট অনুযায়ী। তাহলে এই অ্যাক্টের ভিতরে কাকে শুধু নাগরিকত্ব দেওয়া হচ্ছে না? মুসলমান, রাইট? তাহলে এই মুসলমানদেরকে শুধু নাগরিকত্ব না দেওয়ার পিছনে মেইন কারণ কি? কারণ ভারত তাদের দেশে মুসলমান আর চায় না, আর চায় না, কিন্তু বেশি হিন্দু চায়, বেশি বৌদ্ধ চায়, বেশি খ্রিস্টান চায়। ঠিক আছে? তাইলে এই মুসলমান যারা আছে তাদেরকে এখন কি করবে সে? এই মুসলমানকে পরিকল্পিতভাবে তারা এখন বাংলাদেশের দিকে পাঠানোর চেষ্টা করতেছে। কিন্তু ভারতে এখন 20 কোটি মুসলমান আছে, বাংলাদেশ কয়জন নিবে? আমরা দেখছি যে পুশিনের মতো ঘটনা ছাড়াও মানে সীমান্তে যে হত্যাকাণ্ড এগুলো হচ্ছে, মানে এই যে সীমান্ত জুড়ে মানে হত্যাকাণ্ড লেগেই থাকে, মানে এর পেছনে কারণ কি? ভারত তো বলে তারা আমাদের বন্ধু রাষ্ট্র। না, ভারত তো মুখে বলে আমাদের বন্ধু রাষ্ট্র, কিন্তু বন্ধু রাষ্ট্র হলে পরে ওই যে ভারতের যে নতুন আসছে, পররাষ্ট্রমন্ত্রী আসছে, সে বলছে এক আকাশ এক বাতাস, এরকম বলছে না? 160 কোটি লোক। তো এক নদী না আমাদের? নদীও তো এক। তো 54টা নদীর উপরে যে 3000 বাদ দিয়ে রাখছে, আপনি কয়টা বাঁধের নাম বলবেন? ডুমবুর, ফারাক্কা, গজলডোবা, টিপাইমুখী, বাঁধের পর বাদ দিয়ে রাখছে। তো এটা কি ফ্রেন্ডশিপ? তো ইন্ডিয়া আসলে ফ্রেন্ডশিপের কথা যেটা বলতেছে এগুলো কোনো ফ্রেন্ডশিপের কথা না, কিন্তু যে প্রশ্নটা আপনি করছেন এটা খুব ভাইটাল প্রশ্ন। এই যে সীমান্তে মানুষ হত্যা, পৃথিবীর আর কোনো সীমান্তে গুলি করে মানুষ হত্যা করা হয় না। ঠিক আছে? এই ভারতেরই আরো অনেকগুলো দেশের সাথে সীমান্ত আছে না? আচ্ছা, এক সাইড থেকে শুরু করি। বার্মার সাথে সীমান্ত আছে। ওই বার্মার যে সীমান্ত বাহিনী, তার নাম কি? বিএসএফ? না, তার নাম হচ্ছে আরাকান রাইফেলস। ঠিক আছে? আচ্ছা, এবার আসি হচ্ছে অরুণাচল এবং ইয়াতে উপরে যে আকসাই চীন, ওই জায়গায় হচ্ছে চীনের সাথে তার বর্ডার, রাইট? তো চীনের সাথে যে বর্ডার আছে, এই বর্ডারের মধ্যে বিএসএফ আছে না? বিএসএফ নাই। ওখানে কি আছে? ওখানে আছে হচ্ছে ইন্দো তিব্বতিয়ান বর্ডার পুলিশ। ঠিক আছে? ভুটান এবং মানে নেপাল, দুইটা রাষ্ট্র ছোট ছোট, এইটার কাছে আছে হচ্ছে সীমা বল বা এসএসবি এই নামের সীমান্ত পুলিশ আছে ওদের ওখানে। শুধুমাত্র বাংলাদেশ আর পাকিস্তান, দুইটা মুসলমান রাষ্ট্রের এগেনস্টে আছে হচ্ছে বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স। ঠিক আছে? আচ্ছা, এখন বিএসএফ পাকিস্তানের বর্ডারে আছে এবং এই ইয়াতে আছে। কারণ কি? কারণ 1947 সালে যখন পাকিস্তান এবং ভারত দুইটা রাষ্ট্র তৈরি হয়, এই দুইটা রাষ্ট্র যখন তৈরি হয় তখন বাংলাদেশ পশ্চিম পাকিস্তানের সাথে পূর্ব পাকিস্তান হিসেবে ছিল। সুতরাং পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের জন্য একটা বর্ডার ফোর্স তারা রেডি করছিল, এটা হচ্ছে বিএসএফ। ঠিক আছে? এখন যেহেতু বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে, তারপরেও আমাদের জন্য একই ইয়ে আছে। কিন্তু পাকিস্তানের বিএসএফ আর হচ্ছে বাংলাদেশ ফ্রন্টের বিএসএফ কিন্তু দুই রকম। পাকিস্তান ফ্রন্টে বিএসএফ এক পাশে আছে, আরেক পাশে কে আছে? আরেক পাশে আছে হচ্ছে পাকিস্তান রেঞ্জার্স। আর বাংলাদেশের এক পাশে বিএসএফ আছে, আরেক পাশে আছে বিজিবি, যেটা আগে ছিল বিডিআর, তার আগে ছিল ইপিআর। ঠিক আছে? সো মজার ঘটনা যেটা, সেটা হচ্ছে 47 সালের পর থেকে অদ্যাবধি পাকিস্তানের সাথে যে ইন্ডিয়ার বর্ডার আছে, বর্ডারে যে বিএসএফ যেখানে আছে, সেখানে আজ পর্যন্ত কোনো গুলি করে মানুষ হত্যা ঘটনা ঘটে নাই। কারণ গুগল করেন, তারা কাউন্টার দেয় বলে হয় নাই ঘটনা, সেটা আবার অন্য আলাপ। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে গত 20 বছরে প্রায় 1250 লোক মারা গেছে। এমনকি ঠিক গত মাসে লালমনিরহাটে একজন মারা গেছে খাদেম নামে। ঠিক আছে? তার মানে প্রতি মাসে তাদের একজন, দুইজন, তিনজন করে তারা বর্ডারে মারতেছে। ফেলানির ঘটনা আমরা জানি। সুতরাং এই কারণে পৃথিবীর সবচেয়ে নৃশংসতম সীমান্তরক্ষী বাহিনী বলা হয় হচ্ছে বাংলাদেশ সীমান্তের বিএসএফকে। ঠিক আছে? তারা মুসলমান কিলিংয়ে এক্সপার্ট, তাদের ব্রেন ওয়াশ করা হয়। সুতরাং এই যে জেনোসাইডাল ফোর্সটা আছে, এইটার এগেনস্টে আন্তর্জাতিক স্যাংশন আমাদের দাবি করতে হবে,
যাতে এই ফোর্সটার উপরে স্যাংশন আসে, তারা যেন আর গুলি করে মানুষ হত্যা না করে। আন্তর্জাতিক আইন এখানে কি বলে, মানে বাংলাদেশের যে পররাষ্ট্র মন্ত্রণালয় তারা কি আসলে ঠিকঠাকভাবে সব তুলে ধরতে পারছে? না, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ব্যাপারে ঠিকঠাকভাবে যদি তুলে ধরতো তাহলে তো আমার সীমান্তে মানুষ মারা যেত না। তারা যদি ঠিকঠাকভাবে তাদের কাজ করতো তাহলে তো আর সীমান্তে পুশিন হতো না। তারা এটা করতে পারতেছে না। কারণ কি? কারণ হচ্ছে যে আমাদের ধরেন ভারতের একটা পররাষ্ট্র ডিপ্লোম্যাটের নাম হচ্ছে জয়শঙ্কর। ঠিক আছে? ওই লেভেলের আমাদের কোনো ডিপ্লোম্যাট আছে? আমাদের দেশের সব ডিপ্লোম্যাট পলিটিক্যাল মানে যোগ্যতায় তারা ডিপ্লোম্যাট হইছে। ঠিক আছে? তারা তো নিজের মানে মেধার যোগ্যতায় যদি হইতো, তাহলে এখন আমাদের ডিপ্লোম্যাটদের সমস্যা কি? চর যখন একটা খায় তখন নিন্দা প্রস্তাব কেমনে লিখতে হয় এটা তারা এক্সপার্ট। ঠিক আছে? কিন্তু একটা কাউন্টার মুভ কিভাবে তৈরি করতে হয়, সে যে আমার পুশিং করছে, এটা কাউন্টার রেসপন্সটা কি হবে, এটা ডিজাইন করার ক্যাপাসিটি তার নাই। ধরে নিলাম যে ডিপ্লোম্যাট আছে, তারপরেও বাংলাদেশ সরকারের যদি অনুমতি না থাকে বা যেটাকে সমর্থন বলে, আমরা তো যেমনটা শুনতে পাই যে সব সরকার আসলে ভারতের হয়েই কাজ করে বা ভারতের মতো করে চিন্তা করে, এই ব্যাপারে কি বলবেন? এটা তো একটা পুরাতন ডিজাইন। কারণ অনেকে বলে যে ভারত বাংলাদেশ দখল করে ফেলবে। বাংলাদেশ দখল করা তো ভারতের দরকার নাই। একটা আজকে ধরেন ইরানের সাথে আমেরিকার যুদ্ধ হচ্ছে। প্রতিদিন আমেরিকার খরচ হয় $1 বিলিয়ন এই যুদ্ধে। ঠিক আছে? তাহলে ইন্ডিয়ার সাথে যদি আমাদের 30 দিন যুদ্ধ হয় তাহলে ধরেন কথার কথা $30 বিলিয়ন খরচ হবে। রাইট? $30 বিলিয়ন। ঠিক আছে? এটা আপনি খরচ করবেন না আপনি 300 এমপির পিছনে মনে করেন যে 100 কোটি টাকা করে 3000 কোটি টাকা খরচ করবেন? এটাও অধিকতর সহজ। অনেক সহজ। আচ্ছা, ভারতের উদ্দেশ্য বাংলাদেশকে দখল করে নেওয়া, ভারতের উদ্দেশ্য বাংলাদেশকে মনে করেন যে খেয়ে ফেলা, বাংলাদেশের মানুষকে খেয়ে ফেলা, এসব না। ভারতের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে একটা উষুম গণতন্ত্র থাকবে। ঠিক আছে? যে গণতন্ত্রের বেশিরভাগ এমপিকে সে ছলে বলে কৌশলে হানি ট্র্যাপ দিয়ে, বাচ্চার মনে করেন যে স্কলারশিপ দিয়ে, বাপ মায়ের চিকিৎসা দিয়ে, ঠিক আছে? নারী দিয়ে, গাড়ি দিয়ে, বাড়ি দিয়ে, টাকা দিয়ে, রুপি দিয়ে তাদেরকে হাতে রাখা। এটুকুই হচ্ছে তার চাওয়া। ঠিক আছে? কারণ কি, এইখানে যদি স্ট্রং গণতন্ত্র আসে অথবা খিলাফত চলে আসে অথবা স্বৈরাচার একটা ব্যবস্থা চলে আসে, তাইলে তো মনে করেন যে ভারতের সমস্যা, কারণ তখন তার ভারতের কথা শুনবে না। কিন্তু যখন নরম গরম মানে থাকবে, গণতন্ত্র থাকবে, তখন সে কি করে, ওই যে এমপিদের পিছনে ইনভেস্ট করতেছে, ইনভেস্ট করে করে সংসদটারই সে দুর্বল করে রাখে। ঠিক আছে? তখন দেখবেন যে আপনি এই আমাদের সংসদ সীমান্তে পুশিন নিয়ে কথা বলতে ভুলে যায়। আপনি আমাকে বলেন, এই যে পুশিনের ঘটনার জন্য আমি এখানে পডকাস্ট করতেছি, আপনি সংসদে কয়টা আলোচনা শুনছেন পুশিন নিয়ে? বিরোধী দল কয়টা দিছে, নোটিশ দিছে? কোনো নোটিশ দেয় নাই। উত্তরবঙ্গে মনে করেন যে 81 ফিট লম্বা মনে করেন যে মূর্তি পাওয়া গেছে, সেই সংসদীয় এলাকার যে আছে, এমপি আছে, সে তো জামায়াতের এমপি, সে কি হিন্দু হয়ে গেছে? সে এটা নিয়ে কেন কোনো কথা বলতেছে না? আমরা একটু তিস্তা চুক্তি প্রসঙ্গে আসতে চাই। সেটি হচ্ছে যে আমরা বরাবরই যেমনটি শুনি যে আসলে এই চুক্তি নিয়ে বাংলাদেশের অনেক ইচ্ছা ছিল যে এটি আসলে সম্পন্ন হবে এবং এর ফলে বাংলাদেশ যে সুবিধা পাওয়ার কথা বা ন্যায্য দাবি সেটি আদায় হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এর মূল আসলে সমস্যাটা কোথায়? মূল সমস্যা হচ্ছে বাংলাদেশ এবং বাংলাদেশের পলিটিশিয়ান যারা আছে তারা বাংলাদেশের জনগণকে এই তিস্তা অথবা অন্যান্য যে নদীগুলো আছে এই নদীগুলোর সমস্যা নিয়ে বুঝায় বলে নাই। কেন বুঝায় বলে নাই? কারণ 17 বছর তো ছিল হচ্ছে ইন্ডিয়ার গভর্নমেন্ট বাংলাদেশে, বুঝেন নাই? সে তো বলবেই না। আপনি আমাকে বলেন তিস্তার গল্পটা আপনার সংক্ষেপে যদি বলি, তিস্তা এমন একটা নদী, এই নদী যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের উত্তরবঙ্গ শেষ, একেবারে শেষ। ঠিক আছে? তো সেই তিস্তা নদীটা মনে করেন যে উপর থেকে নেমে এসে বাংলাদেশে প্রবেশ করছে। বাংলাদেশে প্রবেশ করার আগে গজলডোবা নামে একটা জায়গায় এটা বাদ দিছে, বাদ দিয়ে ওখান থেকে 270 কিলোমিটার লম্বা একটা খাল কেটে ওই পানি সব সরায় নিচ্ছে। ঠিক আছে? কোন আইনে এটা মনে করেন আপনি করতে পারেন? আচ্ছা, বাংলাদেশের যে পানির প্রয়োজন, মানে যে পরিমাণে পানি প্রয়োজন, এই পরিমাণে পানি যদি ভারত চায় দিতে বাংলাদেশকে, মানে তাদের প্রয়োজন মিটিয়ে দিতে পারে কিনা? অবশ্যই দিতে পারে। আপনার নদীতে যখন বাদ দেন নাই তখন কোটি কোটি বছর ধরে নদী, হাজার হাজার বছর ধরে নদী আছে না, তখন কি মনে করেন যে এই নদীর পানি যখন নর্মালি, আন্তর্জাতিক আইনই এটা, যে আপনি মনে করেন যে নদীর যে নর্মাল ফ্লো আছে এই ফ্লোটা নষ্ট করতে পারবেন না। আপনি যদি এই ফ্লোটা নষ্ট করেন, বাদটার দেন, তাহলে এই বাদ দেওয়ার আগে আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনার ভাটিতে যারা আছে তারা প্রয়োজনীয় পানি পায় কিনা। ঠিক আছে? এখন ধরেন ইন্ডিয়া পাকিস্তানের ভেতরে দেখেন আপনি 1960 সালে একটা চুক্তি হয়েছে, ইন্দাস ট্রিটি, মানে হচ্ছে সিন্ধু চুক্তি। 1960 সালে এটা ওয়ার্ল্ড ব্যাংক মধ্যস্থতা করে এই চুক্তিটা করে দিয়েছিল। 3টা নদী ইন্ডিয়া থেকে পাকিস্তানে ঢোকে আর 3টা নদী পাকিস্তান থেকে ইন্ডিয়াতে যায়। ঠিক আছে? এর ভিতরে সবচেয়ে বড় নদী হচ্ছে সিন্ধু, যেই নদী ইন্ডিয়া থেকে পাকিস্তানে ঢোকে, এবং পাকিস্তানের সম্ভবত 85% পানির চাহিদা এই সিন্ধু নদী দিয়ে তারা পূরণ করে। তো এই যে যখন কিছুদিন আগে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হলো, যেটাতে মানে ভারত রাফায়েল বিমান হারাইলো এবং হেরে গেল, এই যুদ্ধে হারার পরে
অথবা হারার কোনো যুদ্ধ শুরু হওয়ার পরে একটা পর্যায়ে ভারত বলল যে আমরা ওই ইন্দাস ট্রিটি যেটা আছে এটা আর মানবো না, ঠিক আছে? তো ইন্দাস ট্রিটি আর মানবো না, তার মানে কি? তার মানে হচ্ছে যে আমরা সিন্ধু নদের উপরে বাঁধ লাগাবো, ঠিক আছে? তো তখন পাকিস্তান বলছে যে তুমি বাঁধ লাগাও, মানে এই বাঁধের জন্য যুদ্ধ করবো আমরা, তোমার এই বাঁধ যতবার বানাবা তুমি ততবার আমি মানে এটা দরকার অ্যাটম বোম দিয়ে উড়াই দিব, ঠিক আছে? বাংলাদেশ কি এটা বলতে পারবে? বাংলাদেশের এই সক্ষমতা আছে কিনা? না, বাংলাদেশের এই সক্ষমতা নাই। এই যে সক্ষমতা হলো না, মানে এর পেছনে যদি বলি গল্পটা, ভারত এখানে প্রচ্ছন্নভাবে কাজ করে কিনা? অবশ্যই প্রচ্ছন্নভাবে কাজ করে, অবশ্যই প্রচ্ছন্নভাবে কাজ করে। আপনার দেশে ভারতীয় চ্যানেল মনে করেন যে চলতেছে, আপনি ভারতীয় মানে পণ্য খাচ্ছেন, ভারতের জিনিসপত্র খাচ্ছেন, অথচ আপনি জানেন না যে আপনার পানি ভারত বন্ধ করে দিচ্ছে, তাই না? তাহলে এটা কি ভারতীয় প্ল্যানিংয়ের আন্ডারে হচ্ছে না? 17 বছর ধরে মনে করেন যে আওয়ামী লীগের একটা গভর্নমেন্টকে মানে আওয়ামী লীগ যে একের পর এক মনে করেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করছে, ভোট চুরি করছে, এটা ভারত জানতো না? জানার পরেও ভারত কেন সমর্থন দিয়ে গেছে? কারণ ওই যে আমি যেটা বললাম, ভারতের মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমি সরকার হ্যান্ডেল করব, ঠিক আছে? এই সরকারটা যদি আমি ম্যানেজ করতে পারি তাহলে তো আমার যুদ্ধ করা লাগে না। এই সরকারই তো আমার পক্ষ থেকে সব করে দিতেছে। এই গজলডোবার কথা, ডুম্বুরের কথা, ফারাক্কার কথা, টিপাই মুখের কথা, এগুলো কি মানে আওয়ামী লীগ গভর্নমেন্ট জানতো না? আমি একটু জানতে চাই যে 2011 সালে যে প্রস্তাবিত যে তিস্তা চুক্তি, এটি আসলে বাস্তবায়নের কথা ছিল সেই সময় মমতা ব্যানার্জির কারণেই হয়নি, যেমনটি বলা হয়ে থাকে। এবং এই চুক্তিগুলো আসলে স্বাক্ষর করার জন্য বা বাস্তবায়ন করার জন্য ভারতের কেন্দ্রীয় সরকার একই সাথে রাজ্য সরকারের অনুমতি লাগে। মানে এই ব্যাপারে কি বলবেন? আসলে আমাদের দেশে তো মমতা ব্যানার্জিকে সবাই ভালো চোখেই দেখেন, অধিকাংশরাই। না, এখন মানে আপনি দেখবেন যে পাশের বাসার আঙ্কেল সবসময় ভালো লাগে, নিজের বাপরে মনে হয় যে খুব কড়া। ওই আঙ্কেলটা তো বাচ্চা কাচ্চারা খুব আদর করে, খুব জলি, খুব গল্প করে, জোক করে, ওটা ভালো লাগে। এই সেম ঘটনা এই জায়গায়। মমতা কোন দিক থেকে ভালো হইলো? আপনার পানিই তো দেয় নাই, বুঝেন নাই? সো মানে এই পলিটিক্সের ভেতরে মনে করেন যে আমাদের জনগণকে বাঁচায় রাখার ওয়ে হচ্ছে একটাই, তাদেরকে জানতে দিতে হবে, ঠিক আছে? মনমোহন সিং বলছে যে আমি পানি দিব, মানে তিস্তা চুক্তি করব, আর মমতা ব্যানার্জি বলছে যে মানে সে পানি দিবে না, তিস্তা চুক্তি হলো না, ঠিক আছে? তাহলে ভারতের কেন্দ্র এবং ভারতের যে প্রদেশ আছে, এই প্রদেশের ভেতরে আন্ডারস্ট্যান্ডিংয়ের ফল্টের কারণে আমরা সাফার করব? পানি তো ওদেরও লাগে, আমারও লাগে, তাই না? তো এই কমন বাস্তবতা যদি মনে করেন যে মমতা ব্যানার্জি না বুঝে, তো উনি কত ভালো এটা তো আমার মানে কোনো কাজে আসলো না। আমরা দেখলাম যে সমসাময়িক সময়ে রংপুরকে ভারত প্রয়োজনে কিনে নেবে এমন একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে মানে একটি তাত্ত্বিক আলোচনা এখন চলছে। এ ব্যাপারে কি বলবেন? এই ব্যাপারে আমি যেটা বলবো যে এই আলোচনাটা অনেক দিন ধরে চলতেছে। এটা আমরা ইদানিং মনে করেন যে আমাদের জনতার দলের পক্ষ থেকে এই জিনিসটা মানে একদম প্রোগ্রাম করে সবাইকে জানাচ্ছি। সেই জন্য এই অ্যাওয়ারনেসটা এই লেভেলে পৌঁছাইছে, এবং কিছু অ্যাক্টিভিস্ট আছে, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট আছে, তারাও আমাদের সাথে মানে সুর মিলিয়ে ওইটা করছে বিভিন্ন জায়গায়, এবং এই জন্যই আপনারা জানতে পারছেন। যেমন 3টা নাম জানা খুব জরুরি। এটা হচ্ছে ভারত কর্ণাদ, ঠিক আছে? উনি সিকিউরিটি ওয়াইজ নামের একটা ব্লগে এই জিনিসটা, ওনার প্ল্যানটা দিচ্ছে। এরপরে আছে হচ্ছে আর জগন্নাথন এবং জয়দীপ, এরা দুজন আবার লিখছে হচ্ছে স্বরাজ্য নামের একটা ম্যাগাজিনে, ঠিক আছে? কি লিখছে ওই জায়গায়? তারা লিখছে যে ভারতের উচিত এখন ওদের যে ওই আমাদের উত্তর দিক দিয়ে যে শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক গেছে, ওইটার উপরে চায়না যে কোনো সময় প্রেশার দিলে পরে ওদের 7 সিস্টার্স এবং মেইনল্যান্ড ইন্ডিয়ার ভাগ হয়ে যাবে, মানে কানেকশন বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? যদিও তারা আন্ডারগ্রাউন্ড রেল করতেছে, অনেক কিছু করতেছে চীনের ভয়ে, বাংলাদেশের ভয়ে না, ঠিক আছে? এবং তার আশেপাশে তারা ক্যান্টনমেন্ট অনেক কিছু বানাইছে। এইটা এই যে জিনিসটা যে চিকেন নেক, আপনি চিকেন নেক গেছেন কখনো? না, যাও। শিলিগুড়ি করিডোর দেখছেন কখনো? আপনার কি কোনো দরকার আছে শিলিগুড়ি করিডোর নিয়ে চিন্তা করার? আমি চিন্তা করি না। শিলিগুড়ি করিডোর ভারতের অংশ, ভারত এটা নিয়ে চিন্তা ভাবনা করবে, আমার তো এটা নিয়ে কোনো আগ্রহ নাই, ঠিক আছে? ভারত ভয় পায় মানে এই শিলিগুড়ি করিডোর যদি বন্ধ করতে হয় অথবা শিলিগুড়ি করিডোর যদি মানে আটকায় দিতে হয়, এটার করার ক্যাপাসিটি কি আমার আছে নাকি? না, এবং বাংলাদেশ হয়তো চাইবেও না। আমি চাই না। দ্বিতীয় কথা হচ্ছে, আমি যদি এটা বন্ধ করার চেষ্টা করি, ইন্ডিয়ান আর্মি বসে থাকবে? আমি যদি কখনো এই চেষ্টা করি, ইন্ডিয়ান আর্মি তো আমাদের চেয়ে অনেক বড়, সুতরাং এটা আমাদের কাছ থেকে তাদের কোনো থ্রেট নাই। এদের মেইন থ্রেট এটার হচ্ছে চায়না থেকে, কারণ এইটার এই শিলিগুড়ি করিডোরের নিচে যেরকম আমরা আছি, উপরে আছে চায়না, তিব্বত আছে, ওই তিব্বত চায়নার আন্ডারে এখন, এবং ওখানে চাইনিজ ক্যান্টনমেন্টও আছে। তো ভাই তুমি ভয় পাচ্ছ চায়নারে, বাট তুমি নাম বলো খালি আমার, ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে বোঝার ব্যাপার কি, তারা চিন্তা করছে চায়না যদি প্রেশার দেয় তাই তো এক রাতে তো সে এটা দখল করে ফেলবে, এটা তো ঠেকাইতে পারবে না, পরে আবার উদ্ধার করতে হবে, সেটা ঠিক আছে। এখন যদি উদ্ধার করতে হয়,
ঠিক আছে, ওই 22 কিলোমিটার জায়গা যে আছে ওইটা যদি চীন বন্ধ করে দেয়, এটা যদি উদ্ধার করতে হয়, তাইলে তার যে ম্যানুভারের স্পিচ দরকার, আপনি যখন কারো একটা ঘুষি মারবেন তখন আপনার কোনোই পিছনের জায়গা থাকা লাগে, আপনার তুমি ঘুষি মারতে পারবেন না। এই কোনোই পিছনের যে জায়গাটা দরকার, এলবো স্পেস যেটা, এই এলবো স্পেসের মধ্যে পড়ে গেছে হচ্ছে রংপুর। ঠিক আছে, এখন এই মানে ভারত করোনার নামে যে ভদ্রলোক আছে সেই বলতেছে যে যেহেতু আমার ওইটাকে বাঁচানোর জন্য এই জায়গাটা লাগবে, তাইলে আমরা এক কাজ করি, আমরা বাংলাদেশের প্রস্তাব দেই যে তুমি রংপুর ডিভিশনের যে জায়গাটা আছে জায়গাটা আমাদের কাছে বিক্রি করে দাও। তাইলে আমার যেটা 22 কিলোমিটারের জায়গা আছে এটা চওড়া হবে হচ্ছে এখন 150 কিলোমিটার। ঠিক আছে, গাইবান্ধা লাইন ধরে কাটবে। তো আর জগন্নাথন বলতেছে যে ওরা যদি ওইভাবে মানে এটা বিক্রি না করে তাহলে এটা আর্মি দিয়ে যুদ্ধ করে দখল করে ফেলবো, আমরা এক রাতের ভিতরে দখল করে ফেলবো। এটা তো দখল করবোই, ওদিকে ফেনী দিয়ে চিটাঙ্গা দখল করে ফেলবো, যাতে বাংলাদেশ কোনো প্রতিরোধ গড়ে তুলতে না পারে। তো এটা কেমনে করব? তো এবার ওই যে জয়দীপ বাবু যেটা বলছে যে এটা করতে হলে আমাদেরকে ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে বাংলাদেশের ভিতরে হিন্দুরা যে খুব নির্যাতিত হচ্ছে এই কথাটা সারা বিশ্বকে জানাইতে হবে আগে। সারা বিশ্বকে যখন আমরা এটা জানাইতে পারবো যে ভারতের বাংলাদেশের হিন্দুরা খুব কষ্টে আছে, নির্যাতিত হচ্ছে, এটা বাংলাদেশি হিন্দুদের মুখ দিয়ে বলাইতে হবে, বাংলাদেশি হিন্দুদের মুখ দিয়ে বাংলায় বলাইতে হবে। বললে পরে এটা ইন্টারন্যাশনালি জাতিসংঘের কাছে তারা জানাবে যে দেখো বাংলাদেশে তো হিন্দুদের খুব কষ্ট হচ্ছে। এরপরে তারা যেটা করবে এটা হচ্ছে R2P বলে এটাকে, রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট। মানে হচ্ছে কোথাও যদি আমার দেশের মানুষ মানে ইয়েতে থাকে, মানে কষ্টে থাকে, নির্যাতনে থাকে, আটকা পড়ে যায়, তাহলে তাকে উদ্ধারের কিন্তু একটা নৈতিক আন্তর্জাতিক মানে দায় আপনার আছে। এই দায় থেকে এই যে R2P যে আছে, R2Pর মাধ্যমে পৃথিবীতে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটছে। যেমন ধরেন ক্রিমিয়াতে কিছু রুশ লোক ছিল, পুতিন বলছে যে ক্রিমিয়াতে রুশরা খুব কষ্টে আছে বলে ক্রিমিয়া দখল করে ফেলছে, এবং ভারতও অনেককে দখল করেছে। তারপরে ভারতটাতে আসতেছি, তারপরে নেক্সট যেটা মানে R2Pর মানে উদাহরণ আছে সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার চেকোস্লোভাকিয়া দখল করছিল এটা দিয়ে, সুদেতানল্যান্ড হয়ে। ইভেন রিসেন্টলি আপনি ন্যাটো বাহিনী লিবিয়া আক্রমণ করলো, ন্যাটো বাহিনী লিবিয়া আক্রমণ করলো এবং গাদ্দাফিকে মেরে ফেললো এই R2Pর দোহাই দিয়ে। ঠিক আছে, আর একই দোহাই দিয়ে সিকিম দখল করছিল হচ্ছে ইন্ডিয়া। ঠিক আছে, হায়দ্রাবাদ দখল করছিল ইন্ডিয়া। তো এই সেম জায়গাটাতে এখন তারা যেটা করতেছে যে বাংলাদেশের কিছু হিন্দু মুখ দিয়ে যদি এই কথা বের করা যায়, আন্তর্জাতিকভাবে যদি এই জিনিসটা প্রমাণ করা যায় যে বাংলাদেশের হিন্দুরা ভয়াবহ সমস্যায় আছে, তারপরে তারা তাদের আর্মি বাংলাদেশে প্রবেশ করাইতে পারবে। এবং এটা যদি প্রবেশ করানোর সময় ওই যে জগন্নাথন আবার যেটা বলছে যে বাংলাদেশের হিন্দু আর মুসলিম দুইটা আলাদা জাতি। 1947 সালে যেরকম হিন্দু আর মুসলিমের উপর ভিত্তি করে পাকিস্তান এবং ভারত নামে দুইটা রাষ্ট্র তৈরি হয়েছিল, একই রকমভাবে এখন বাংলাদেশ ভেঙে হিন্দু বাংলাদেশ, মুসলমান বাংলাদেশ, দুইটা বাংলাদেশ করতে হবে এবং মুসলমান বাংলাদেশের সকল হিন্দুকে এনে এই রংপুরের এই জায়গায় রাখতে হবে। এই উদ্দেশ্যে এখন থেকেই দেখবেন বড় বড় মূর্তি বানাচ্ছে ওরা ওই জায়গায়। আপনি তো উত্তরবঙ্গের মানুষ, আপনি হয়তো ভালো জানবেন যে যেই এলাকাটাতে এই মূর্তি টুর্তি হচ্ছে ওই এলাকায় কিন্তু হিন্দু অসংখ্য তা না, হিন্দু প্রবণ এলাকা না, খুব সামান্য কিছু হিন্দু আছে, কিন্তু ওইটা ওই পজিশনে বানানো হয়েছে ওই রংপুর আলাদা হয়ে যাবে ভেবেই বানানো। আমরা ওই প্রসঙ্গে একটু পরে আসবো। আমি একটু জানতে চাই এখানে যে আসলে এই আশঙ্কা ভারত করে কিনা, এরকম করে যে কোনোভাবে ভারত কে ডিল করার জন্য চীন বাংলাদেশকে ব্যবহার করে আসলে আপনি যেমনটি বলছিলেন যে চিকেন নেক এটি আসলে শেষ করে ফেলবে। আন্তর্জাতিক পলিটিক্সে মনে করেন যে পার্মানেন্ট ফ্রেন্ড অথবা পার্মানেন্ট এনিমি বলতে কিছু নাই, আছে হচ্ছে পার্মানেন্ট ইন্টারেস্ট। এখন ইন্ডিয়া আমাদের সাথে যেই ধরনের আচরণ করতেছে, তারা তো আমাদের সব নদী অলরেডি বন্ধ করে দিচ্ছে। সীমান্তে 4096 কিলোমিটার সীমান্তের ভিতরে এখন বোধহয় আর মাত্র 200-300 কিলোমিটার বাকি আছে, বাকি সব জায়গায় তার কাটার বেড়া লাগাই দিচ্ছে। এরপর আবার বলতেছে তার কাটার বেড়ার লাইন ধরে তারা সাপ এবং কুমির ছেড়ে দিবে। তারা প্রচণ্ড পরিমাণে পুশিং করতেছে এবং সীমান্তে তার কাটার বেড়ার মধ্যে মানুষ মেরে ঝুলায় রাখতেছে। ঠিক আছে, তো এই হচ্ছে ধরেন বাংলাদেশ ভারত সম্পর্কের বাস্তবতা। ব্যবসা বাণিজ্য তো এখন মোটামুটি সবই বন্ধ, ওরা বাংলাদেশের সাথে যে ব্যবসাগুলো করতে এগুলো সবই বন্ধ করে রাখছে। অথচ এই বাংলাদেশ আজ থেকে 1-2 বছর আগে ইন্ডিয়ার 1 নাম্বার রেমিটেন্স আর্নিং খাত ছিল। মানে ইন্ডিয়ানরা 26 লাখ ইন্ডিয়ান বাংলাদেশে এসে চাকরি করতো এবং $40-45 বিলিয়ন প্রতি বছর নিয়ে চলে যায়, এবং এর ভিতরে মানে 80-90%ই আসলে কোনো ট্যাক্স ভ্যাট কিচ্ছু দেয় না। ঠিক আছে, কারণ বাংলাদেশের যারা ওদের কাজে লাগায়, আমাদের দেশে দেশপ্রেমিক কম, তারা চিন্তা করে যে আমি সরকারের ট্যাক্স ভ্যাট দেওয়ার চেয়ে ওর টাকাটা ওরে দিয়ে দিই, ও হুন্ডি করে পাঠায় দিই, কিছু একটা করে পাঠায় দিই। এরকম একটা প্রেক্ষাপটে এসে
বাংলাদেশ যখন এখন দেখতেছে যে অস্তিত্বের সংকট শুরু হয়ে গেছে, ঠিক আছে, এই নতুন গভর্নমেন্ট আসছে, এই গভর্নমেন্ট যদি আবার ইন্ডিয়ার পদতলে গিয়ে ঠাঁই নেয়, তাহলে তো তখন ইন্ডিয়া সমস্যায় পড়ে যাবে। তার একটা রাখবো না মোদিরে রাখবো, দুইটাই তো আমার, মানে লালটাও আমার কালোটাও আমার, এরকম একটা অবস্থা হয়ে যাবে। সুতরাং এই সরকার টিকে থাকতে হলে তাহলে তো ইন্ডিয়ার সাথে তো এখন সে নিজেকে বিক্রি করতে পারবে না। এবং এই জন্য ওই যে আমাকে একজন জিজ্ঞেস করছিল যে এই চায়না আগে যাবে তারেক রহমান ভিজিটে নাকি ইন্ডিয়া আগে ভিজিটে যাবে। তাই আমি মজা করে বলছি উনি আগে লন্ডন ভিজিটে যাওয়া উচিত, কারণ অনেকদিন লন্ডনে ছিল, প্রধানমন্ত্রী হয়েছে, আগের বাসাটা একটু দেখতে যাবে, বাড়ির লোকের সাথে কথাবার্তা বলবে, ভালো। আর মনে করেন যে ইউকে দিয়ে শুরু করলে পরে কেউ মাইন্ডও করবে না। আর বাস্তবতা যেটা হচ্ছে, মানে ওটা ফান অ্যাপার্ট, আমি পরে যেটা বলছি যে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের এখন যে রিলেশনশিপ এবং বাংলাদেশের মানুষের মনে ইন্ডিয়া বয়কটের যে মানে অবস্থা, ওই অবস্থায় তারেক রহমান ইন্ডিয়া ভিজিটে এখন গিয়ে আসলে ইন্ডিয়া থেকেও কিছু পাবে না, বাংলাদেশের মানুষের আস্থাও হারাবে, ভাবমূর্তি নষ্ট হবে। তাহলে গেছে কোথায়? চায়নায় যাবে। তো চায়নায় যদি যায় তাহলে আপনি যে প্রশ্নটা করছেন যে চায়নাকে এখন ইনভাইট করা যেতে পারে, ঠিক আছে, কারণ ইন্ডিয়ার যদি আপনি টপ 2 এনিমি বলেন তাহলে একটা হচ্ছে পাকিস্তান আর একটা হচ্ছে চায়না, ঠিক আছে। আর ইন্ডিয়ারই একজন মানে কূটনৈতিক গুরু আছে, তার নাম হচ্ছে চাণক্য, ভালো নাম হচ্ছে কৌটিল্য। তো এই কৌটিল্য আবার তার সূত্রে বলে গেছে তোমার শত্রুর যে শত্রু সে তোমার কমন বন্ধু, ঠিক আছে। তার মানে ইন্ডিয়ার যে শত্রু পাকিস্তান এবং চীন, এটা বাংলাদেশের বন্ধু, এরকম সন্দেহ নেই, ঠিক আছে। এই ইন্ডিয়ার চাণক্যই বলে গেছে তোমার যেই দেশের সাথে সীমান্ত আছে সেই দেশের সাথে যুদ্ধ লাগার সম্ভাবনা আছে, ঠিক আছে। তার মানে বাংলাদেশের শত্রু হচ্ছে ভারত আর বন্ধু হচ্ছে পাকিস্তান এবং চীন। তা আপনার বন্ধুর কাছ থেকে আপনি ফ্রেন্ড মানে ইয়ে চাইতেই পারেন, সহায়তা চাইতেই পারেন, কাকে ডিল করার জন্য? আপনার সম্ভাব্য শত্রুকে ডিল করার জন্য। কিন্তু এই জায়গায় সতর্ক থাকার দরকার আছে, সেটা হচ্ছে যে আপনি সাহায্য চাইতে গিয়ে, ঠিক আছে, যদি এত বেশি নিজেকে বিক্রি করে দেন চীন এবং পাকিস্তানের কাছে, তাহলে আপনি আবার বিভিন্ন ধরনের সমস্যায় পড়বেন। এক নম্বর হচ্ছে তখন বাংলাদেশে যুদ্ধটা চলে আসবে। চীন ভারত, পাকিস্তান ভারত, এদের ভিতরে যে টেনশনটা আছে এই টেনশনটা আপনি তখন অযথাই ড্র করে বাংলাদেশে নিয়ে আসবেন। বাংলাদেশ তখন আবার বোর্ড হয়ে যাবে, ওরা দুজন খেলতে থাকবে, এটা হইতে দেওয়া যাবে না, ঠিক আছে। আপনি তিস্তা ব্যারেজের জন্য লোন নেন, আপনি মনে করেন যে চীনকে আপনি কীভাবে ব্যবহার করবেন? এই যে কিছুদিন পরে মনে করেন যে ভারত যখন বাংলাদেশ আক্রমণের জন্য উসিলা খুঁজবে, তখন সে ফার্স্টে জাতিসংঘে একটা আপিল তুলবে যে বাংলাদেশে এই মাইনরিটি নির্যাতন হচ্ছে এবং আমাকে অনুমতি দাও আমার মাইনরিটিকে বাঁচানোর। চীন যদি তখন আমাদের পাশে থাকে তখন চীন কি দিবে? ভেটো। চীন যদি ভেটো দেয় তাহলে ভারত আগাইতে পারবে না, রাইট? তো এই জাতীয় জায়গায় আমাদেরকে আমাদের ইয়েগুলো খুঁজে বের করতে হবে যে কোন কোন জায়গায় তারা আসলে আমাকে হেল্প করতে পারবে। এবং আমরা দেখছি যে অনেক প্রজেক্ট ইতোমধ্যেই মানে চীন দেশের সাথে বাংলাদেশের যে সম্পর্ক, এটি আরো মানে না, চীনের সাথে ধরেন বাংলাদেশ শুধু না, পৃথিবীর সব দেশই চীনের সাথে সম্পর্ক করতেছে। আপনি যদি আমেরিকার কথাও বলেন, তো ওই শি জিনপিং কিন্তু আমেরিকা ওয়াশিংটনে যায় নাই ট্রাম্পের সাথে দেখা করার জন্য। ট্রাম্প আসছে মানে চায়নাতে ওর সাথে দেখা করার জন্য, পুতিন আসছে ওর সাথে দেখা করার জন্য, উত্তর কোরিয়া থেকে আসতেছে, দক্ষিণ কোরিয়া থেকে আসতেছে, সবাই কিন্তু ওর কাছে যাচ্ছে। তো চীন হচ্ছে এখন সবার গন্তব্য। এবং আমাদের হাদিসেও বলা আছে জ্ঞান অর্জনের জন্য যদি যাইতে হয় তাহলে যেতে হবে চীন, ঠিক আছে। তো আমাদের নবী রাসূলরা আমাদের চেয়ে ভালো জানতেন, এখন আমাদের কই যেতে হবে? আমরা কই যাচ্ছি? এই সামনে যে গাজাতুল হিন্দ হবে ওই জায়গায় ওই চীনের জ্ঞানই আমাদেরকে হেল্প করবে। আপনি বলছিলেন রংপুর বিভাগ নিয়ে যাওয়ার ব্যাপারে ভারতে তারা কিনে নেবে প্রয়োজন, এবং আমরা দেখলাম সেখানে রংপুরের যে গাইবান্ধা পীরগঞ্জ সেখানে একটি মন্দিরও স্থাপন করা হয়েছে ইতিমধ্যে। মন্দির তো বিশাল বিশাল মূর্তি করে ফেলছে। একটা হচ্ছে কৃষ্ণের মূর্তি নীল রঙের, একটা হচ্ছে ধরেন রামের মূর্তি করতেছে 81 ফুট, আবার ধরেন শিবলিঙ্গ হবে, অন্যান্য 144টা মূর্তি করার প্ল্যান আছে। মানে আপনি এত বড় মূর্তি ইভেন কলকাতায় আছে কিনা আমার সন্দেহ। হঠাৎ করে বাংলাদেশ এত বড় বড় মূর্তি বানাচ্ছে। এই যে মানে স্থাপনা, মানে এর পেছনে আসলে কে আছে? মানে ভারত আছে, কিন্তু আমরা তো একজনের নাম শুনছি যে হরিদাস। হরিদাস তো এজেন্ট, ভারতের এজেন্ট, ফিফথ কলামিস্ট অনলি, তার মাধ্যমে আসতেছে। হরিদাস যদি খারাপ লোক হইতো তাহলে কি ওই মূর্তি উদ্বোধনের জন্য ভারতীয় হাই কমিশনার যায়? মূর্তিকে উদ্বোধন করছে জানেন তো? এখানে প্রশ্ন হচ্ছে যে লোকের নাম হচ্ছে মনোজ, উনি হচ্ছে সহকারী হাই কমিশনার। যে এত বড় একটা স্থাপনা এখানে হচ্ছে, মানে বাংলাদেশের কোনো মন্ত্রণালয় যদি বলি তাদের অনুমোদন লাগতো কিনা এখানে? 100% লাগতো, অনুমোদন ছাড়াই তো এটা করা হচ্ছে। আপনি আপনার একটা জমিতে একটা মনে করেন যে 81 ফুট লম্বা বিল্ডিং বানাবেন, আপনার অনুমোদন লাগে না? আপনার তো লাগে অনুমোদন। তাহলে সরকার কি অনুমোদন দিয়েছে না দেয় নাই? দেয় নাই।
অনুমোদন ছাড়াই এটা করা হয়েছে, এই জন্য প্রশাসন কাজ বন্ধ করছে এখন। আমরা দেখলাম যে মানে প্রশাসন কাজ বন্ধ করার পেছনে যে কারণটা সেটা হচ্ছে যে সেখানকার স্থানীয় যারা আছেন তারা আন্দোলন আপত্তি করছিলেন, জানিয়েছে। আপত্তি জানিয়েছেন। আমার প্রশ্ন হচ্ছে যে তারা আপত্তি জানানোর আগে মানে বাংলাদেশের যারা গোয়েন্দা সংস্থা তারা কি জানতো না? বাংলাদেশের গোয়েন্দা সংস্থা অগোচরে কি বাংলাদেশে কোনো কিছু হওয়া সম্ভব কিনা আমার একটা সন্দেহ আছে। বাট কথা হচ্ছে যে দেখেন, গোয়েন্দা সংস্থা তো নিজে নিজে কাজ করে না, বুঝলেন নাই? আপনি মনে করেন আমার গোয়েন্দা, আপনি এসে বললেন যে স্যার ওইখানে একটা মূর্তি হইতেছে, আমি বললাম ওটা চুপ থাক, আমাকে কিনে ফেললেই তো হয়, আপনারা তো ইয়ে করে লাভ নেই। আপনি তো দিন শেষে বলুন আমি চাকরি করে খাই, ছোট মানুষ, আমি আমার জানানোর কথা ছিল, আমি ছবি তুলে দিছি, সবকিছু তথ্য আপনাকে দিছি, সিদ্ধান্ত তো আপনার হাতে, তাই না? তো এই মূর্তি যখন তৈরি করা শুরু হয়েছিল তখন প্রধানমন্ত্রী যে ছিল, তারপরে মানে এই মূর্তি যখন 81 ফুট উঁচু হয়ে গেল তখন প্রধানমন্ত্রী যে ছিল, এটা তো তাদের আনসার দেওয়ার কথা। এগুলো গোয়েন্দা সংস্থার ব্যর্থতার চেয়ে আমার কাছে মনে হয় রাজনৈতিক ব্যর্থতা বেশি, কারণ আমাদের রাজনীতিবিদরা ইন্ডিয়ান রুপি খাইছে, তাদের হানি ট্র্যাপে মুছছে, তারপরে নিজেদের সর্বস্ব বিক্রি হয়েছে। আর যেই দেশের মন্ত্রী মিনিস্টার মনে করেন বছরে $16 বিলিয়ন দেশের বাইরে পাচার করতে পারে, যারা মনে করেন যে এই এদিকে জুলাই মানে ছেলেরা প্রাণ হারাইতেছে আর তারা দুবাইতে বসে বসে মনে করেন পার্টি করতেছে, মদ খাইতেছে, হ্যাঁ, তারা রং বেরঙের গাড়ি, তারপর বেগম পাড়ায় বাড়ি, তারপর মানে হানি ট্রিপে পাওয়া নারী, এগুলো সব কিছু নিয়ে ঘোরাফেরা করতেছে, সেই দেশের পলিটিশিয়ান এটা শোনার পরে থামাবে আপনি তাই মনে করেন? আপনি যেমনটি বলছিলেন যে ইন্ডিয়ানরা নির্যাতিত হচ্ছে এই কার্ড খেলা হবে এবং সেজন্য মূলত বিভিন্ন ধরনের স্থাপনা, মন্দির বা মূর্তি যেটি ইতোমধ্যে রংপুরে করা হয়েছে। আমরা দেখলাম যে এই ঘটনাকে কেন্দ্র করে শাহবাগে এই বিক্ষোভ মিছিল করেছে যারা সনাতন ধর্মের আছে, তারা এরকম একটি স্লোগান দিয়েছে যে আমার মাটি আমার মা, এই দেশ ছাড়বো না। এরপরে বলেছে যে জঙ্গিবাদের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও। আমার প্রশ্ন হচ্ছে যে যদি তথ্য কথাই বলি, এমন তো দেখি নাই আমরা যে কাউকে জোর করে ভারতে পাঠানো হচ্ছে, তাহলে এই যে স্লোগান এটি কি তাহলে মানে ওটারই অংশ কিনা? এটার পাশাপাশি আমি আরো দুটো জিনিস অ্যাড করতে চাই। আপনি যেটা বলছেন ওটা অত ডেঞ্জারাস না, বেশি ডেঞ্জারাস যেটা সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, তো ওই ভদ্রমহিলা যেটা বলছেন সবচেয়ে ডেঞ্জারাস, সেটা হচ্ছে যে হিন্দুদের জন্য আলাদা প্রদেশ দাবি করবে, ঠিক আছে? আর দ্বিতীয় ডেঞ্জারাস কথা যেটা বলছে সেটা হচ্ছে যে বিদেশি বেশ কিছু শক্তির সাথে তাদের যোগাযোগ আছে, তাদের সহায়তা নিয়ে তারা হিন্দুদের জন্য বাংলাদেশের ভেতরে আলাদা প্রদেশ গড়ে তুলবে। এগুলো হচ্ছে আপত্তিকর কথা, এগুলো কোনো পলিটিক্যাল মানে এটা এটা নির্যাতিত কারো কণ্ঠ না, বিচার চাওয়ার কণ্ঠ এটা না, টপিকও এটা না, এটা আপত্তিকর জায়গা। এখানে উনি যেটা করার চেষ্টা করতেছেন সেটা হচ্ছে যে বাইরের শক্তির মদত দিয়ে উনি বাংলাদেশে একটা কিছু ডেমোগ্রাফিক চেঞ্জ আনার চেষ্টা করতেছেন। দুইটা ফল্ট আছে এই জায়গায়। এক নম্বর হচ্ছে স্বাধীন বাংলাদেশের ভিতরে আপনি পৃথক প্রদেশ করার স্বপ্ন দেখতেছেন, এটা তো বিচ্ছিন্নতাবাদী মনোভাব, ঠিক আছে? দুই নম্বরের যেটা প্রবলেম সেটা হচ্ছে যে আপনি বলছেন বিদেশি শক্তির মদত দিয়ে আপনি এটা করবেন, ঠিক আছে? তার মানে কি? তার মানে আপনি অলরেডি কিন্তু মানে দেশ বিরোধী কার্যক্রমের কথা বলতেছেন। ওই যে প্রিয়া গোপ নামে একজন ভদ্রমহিলা কিন্তু এর আগে একবার ট্রাম্পের কাছে চলে গেছিল বিচার দেওয়ার জন্য যে বাংলাদেশে এই হচ্ছে। তো এগুলো কি? এগুলো হচ্ছে ধরেন ফার্স্টে আমাদেরকে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে বাংলাদেশের যে সনাতনী ভাইয়েরা আছে তারা তো এই দেশেরই সন্তান, এটা তো কোনো সন্দেহ নাই, তারা তো বাইরে থেকে আসে নাই। এবং বাস্তবতা হচ্ছে আমিও বাইরে থেকে আসিনি, আপনিও বাইরে থেকে আসেন নাই, তারাও বাইরে থেকে আসেনি, আমাদের ধর্ম আলাদা, দ্যাট ইজ ওকে, দিস নাম্বার ওয়ান। দুই নম্বর হচ্ছে এই দেশ স্বাধীন করার যে যুদ্ধ, সেই যুদ্ধের ভিতরে নির্যাতিত হওয়া, সেই যুদ্ধের মধ্যে যুদ্ধ করা এবং দেশ স্বাধীন করা, তারাও এটার পার্ট, রাইট? তার মানে এই বাংলাদেশের উপরে আপনার যতটুকু হক আছে, আমার যতটুকু হক আছে, তারও ততটুকু হক আছে, এটা কোনো সন্দেহ নেই। আচ্ছা, আজকে যদি তার উপরে কোনো ধরনের নির্যাতন হয়, সাধারণ অপরাধ যদি হয়, সেটারও তার বিচার চাওয়ার অধিকার আছে। আজকে তার উপরে যদি ধর্ম ভিত্তিক কোনো ধরনের মানে নির্যাতন হয়, এটারও তার বিচার চাওয়ার হক আছে, এটাই ইনসাফ। সুতরাং তার উপরে যদি ধর্মীয় কারণে কোনো ধরনের মানে অত্যাচার করা হয়ে থাকে, এটার বিচার কে করবে? রাষ্ট্র করবে, রাষ্ট্র আইন করবে, ঠিক আছে? এখন আমাদের মনে করেন যে মেজর সিনহা নামের একজনরে গুলি করে মনে করেন যে মেরে ফেলছে, সেই মামলা মনে করেন যে অলরেডি শেষ, দোষী শনাক্ত, রায় হয়ে গেছে, ফাঁসি এখনো হইতেছে না। তো আমরা তো যারা মানে মেজরিটি আছি এই জায়গায়, আমাদেরই তো অনেক কিছু বিচার হইতেছে না, তাই বলে কি আমরা অন্য দেশে সাহায্য চাচ্ছি না? তো ওনাদের তো এটা চাওয়ার কথা না, এই জায়গাটাতে আপত্তি। তাহলে ইন্টারেস্ট হচ্ছে অন্য কিছুতে। এইখানে মানে যেটা তদন্ত করে দেখতে হবে যে কেন একজন মানে প্রিয়া গোপ ইয়েতে ট্রাম্পের কাছে গিয়ে বিচার দেয়,
কেন এই এই ধরনের একজন মানে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট কিভাবে বলে যে আমাদেরকে কি 2টা মারলে 1টা মারবো না, ওনাদের তো কেউ মারার চেষ্টা করে নাই, কেউ তো এটা এই চেষ্টা করে নাই, তাহলে উনি কেন উস্কানি দেওয়ার চেষ্টা করতেছেন? তাহলে এটার পেছনে দেখতে হবে আজকে হরিদাসের পেছনে যেরকম চেক করে দেখতে হবে যে হরিদাসের ব্যাকগ্রাউন্ড কি, তার ফান্ডিং কীভাবে আসছে, 18 কোটি টাকা কোথা থেকে পাইছে, 18 কোটি টাকা দিয়ে এই মূর্তি বানানোর আইডিয়া তাকে কে দিছে, কার ফান্ডিংয়ে সে এটা করছে, কিভাবে এখানে ভারতীয় মানে হাই কমিশনার এই মূর্তি উদ্বোধন করতে আসলো, ওটার ভেতরে আবার মনে করেন যে একটা ছোট্ট রিসোর্টের মতো আছে যেটার ভেতরে মনে করেন যে সরকারি এবং বিভিন্ন উচ্চপদস্থ যাদেরকে সে দাওয়াত দেয়, দাওয়াত দিয়ে সেখানে মানে ভিডিও করে নাকি ব্ল্যাকমেইল করে, এরকম অভিযোগও আছে। এই হরিদাস প্রসঙ্গে একটু জানতে চাই, মানে তাকে যদি আমরা মানে জানতে চাই, সে ভারতেও দীর্ঘদিন অবস্থান করেছিল এবং তার পরিবার, না আমি যতদূর জানি হরিদাসের আরো 3 ভাই আছে যারা ভারতে থাকে, তারা এখনো ভারতে থাকে 3 ভাই, ঠিক আছে, গোবিন্দ তারপর কি সব নামের 3 জন আছে, আর সে হচ্ছে বাংলাদেশে থাকতেছে, সে 5-6 থাকতে সম্ভবত ইন্ডিয়াতে চলে গেছিল, এবং ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার যেহেতু ওপেন সে বাংলাদেশে যাওয়া আসা করতো, এবং আমি যতদূর শুনছি যে আগের আওয়ামী লীগ আমলেও সে বিভিন্ন ধরনের বাটপারি করছে, বিভিন্ন জায়গায় গিয়ে বলতো যে প্রধানমন্ত্রী সে বিশেষ দূত, সে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আসছে, আইসা এটা করতো ওইটা করতো, লোকজনের কাছে চাঁদাবাজি করতো, টাকা পয়সা নিত, পরে নাকি এটার জন্য র্যাব তাকে ধরছিল একবার, তার মানে ক্রিমিনাল রেকর্ড তো তার আছেই, ঠিক আছে, দেখতে হবে তার নাগরিকত্ব কয় দেশের আছে, ঠিক আছে, তারপরে মানে আমাদের মেইন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল মানে ইন্টেলিজেন্স ইউনিট যেটা আছে এটাকে কাজে লাগাইতে হবে। আপনাকে অলওয়েজ আপনি দেখবেন যে মানি ট্র্যাক করলে আপনি সব খুঁজে পাবেন, ঠিক আছে, ওর টাকাটা আসছে কোত্থেকে এইটা যদি আপনি খালি খুঁজে বের করেন তাহলে তো আপনার সবকিছু রিভিল হয়ে যাবে। এই যে আপনি বলছিলেন যে হরিদাস যে আছে মানে সে অপরাধের সাথে জড়িত, মানে এরকম একজন লোক 17 কোটি টাকা খরচ করে মানে ধর্মীয় একটা জিনিস করতেছে, মানে এটি সম্ভব? এটি তো আমি বললাম যে এটা তদন্ত করে, এটা যেহেতু অ্যাপারেন্টলি মনে করেন যে আমাদের কাছে অযৌক্তিক মনে হচ্ছে, তার মানে এটার পিছনে ভিনদেশি ষড়যন্ত্র আছে, ভিনদেশি চক্রান্ত আছে, তো এই ষড়যন্ত্র এবং চক্রান্তটাকে রিভিল করার জন্য তাকে তো জিজ্ঞাসাবাদ করতে হবে, এবং তার সহযোগী যারা আছে তাকে জিজ্ঞাসাবাদ করা লাগবে। আজকের জামানায় আপনি আমাকে বলেন যেখানে মনে করেন যে মোবাইল কল, তারপরে সব ধরনের যোগাযোগ, ইভেন টাকা পয়সার ট্রানজ্যাকশন সব তো ইলেকট্রিক পাওয়া যায়, তো সরকার কি চায় যে তদন্ত হোক? সরকার এরকম করছে কিনা আপনার মনে হয় যে সবকিছু জানছে বাট এগুলো প্রকাশ করছে না? আমরা দেখলাম যে এই ধরনের ঘটনাগুলোতে সরকার এক ধরনের নীরব, প্রায় গতকালকে যে শাহবাগের ঘটনা দেখলাম যে সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি। হ্যাঁ, এই সরকারটা কেমন যেন, যেমন শুভেন্দু যখন বললো যে এই সরকারের প্রধানমন্ত্রী বৈধ না, বৈধ প্রধানমন্ত্রী নাকি ভারতে আছে, এবং সে আসলে নাকি লাল গালিচা বিছায়া সেলুট দিয়ে লোকজন নিবে। কালকে তো এই সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট যে মহিলা উনি একই কথাই বললো যে শেখ হাসিনা ব্যাক করবে, এরকম সরকার অথবা সরকারের যে এমপি মন্ত্রী আছে তারা এটার কোনো রা করতেছে না। এর পিছনে কারণ কি, এদের বেশিরভাগই দেশপ্রেমিক রাজনীতিবিদ না, ঠিক আছে, সম্ভবত এটাই কারণ। কারণ আপনার ভেতরে দেশপ্রেমের রক্ত যদি থাকে তাহলে আমি আপনি যদি বসে মনে করেন যে এটা নিয়ে আলোচনা করতে পারি, তাদের কেন কোনো কথা নাই? কেন শুভেন্দু হেমন্ত এরা কথা বললে তারা কোনো জবাব দেয় না? ঠিক আছে, কেন ধরেন এই ধরনের মানে মূর্তি নিয়ে যেটা সারা দেশের ধর্মপ্রাণ মুসলমানদের ভেতরে একটা চাঞ্চল্যের সৃষ্টি করছে, রাষ্ট্রপ্রধানের বক্তব্য কই? এটা কি মানে কয়েকশো মারা যাওয়ার পরে তারা মুখ খুলবে? তারপর এখানে প্রশ্ন থাকে যে তারা কি আদৌ জানে কিনা, দিস ইজ নাম্বার 1। 2 নম্বর হচ্ছে যদি জানে আসলে এটা নিয়ে কথা বলার সাহস তাদের আছে কিনা। আমরা দেখলাম যে শাহবাগের সেই বিক্ষোভ মিছিলে মানে অনেক অনেক ছিল, মানে অনেকে বলছেন যে এখানে আওয়ামী লীগেরও অনেক থাকতে পারে। আওয়ামী লীগের তো হিন্দু আছে, বিএনপিরও হিন্দু আছে, আমাদের জামাত যে আছে তাদেরও তো হিন্দু এমপি আছে, ইভেন আমাদের যে দল আছে এই পার্টিতে তো অনেক হিন্দু নেতা সমর্থক আছে না। ধর্ম ইজ নট দ্য ইস্যু এই জায়গায়, যদি দেশপ্রেমিক হয়। আমাদের হিন্দু ভাই যারা আছে, বোন যারা আছে, তাদের ভিতরে দেশপ্রেমিক কি কম নাকি? আছে, অবশ্যই থাকবে। বাট আওয়ামী লীগ যেটা করবে এটা থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। এখানে ধরেন বিএনপি এটা থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করবে না, আমাদের জনতার দল এটা থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করবে না। আমরা জনতার দলের পক্ষ থেকে চেষ্টা করতেছি এটা নিয়ে যাতে কোনো অ্যাসকেলেশন না হয়, ঠিক আছে। আমরা বারবার বলতেছি আমাদের হিন্দু ভাই যারা আছে, সনাতনী ভাই বোন যারা আছে, তাদেরকে আরও বেশি আস্থা দেওয়া লাগবে, আরও বেশি ভালোবাসা দেওয়া লাগবে, আরও বেশি আইনি সুবিধা দেওয়া লাগবে। দরকার হলে আমাদের এই যে যেরকম নারী ঘটিত যে অথবা শিশু ঘটিত যে আইন আছে না, দ্রুত বিচার আইন, এই একই রকম আইন আমরা জনতা দলের পক্ষ থেকে বলতেছি যে আমাদের মাইনরিটি যারা আছে, ভাই বোন যারা আছে, তাদের কেসগুলা ফাস্ট ট্র্যাক করা হোক, ঠিক আছে।
তাদের ভেতর থেকে ওই ভয়টা সরে যাক যে মানে আইনি বিচার পাইতে হলে আমাকে ইন্ডিয়ার দিকে তাকায় থাকতে হবে, এটা যেন না আসে। ঠিক আছে, এখন আমরা খুব চেষ্টা করতেছি একবার যদি মুখ খুলে যায় দুই পক্ষের, তাহলে কিন্তু ভাই ওই যে এতদিন ধরে যে আমরা যে লেহাজটা রাখছিলাম, আপনি মনে করার চেষ্টা করেন আপনার স্কুল কলেজে একটা দুটো হিন্দু ক্লাসমেট ছিল না, তার সাথে কি আপনার এরকম মানে ধর্মের কারণে মারামারি করছেন কোনোদিন? এবং বাস্তবতা হচ্ছে যে আমাদের দেশে মুসলিম হিন্দু ভালো সম্পর্ক। হ্যাঁ, আমার যে ক্লাসমেটটা ছিল মানে ইয়েতে, তাদের সাথে তো আমরা ঘুষে ঘুষে মারামারিও করছি, বাট নট ধর্ম নিয়ে, খেলা নিয়ে করছি, অন্য জিনিস নিয়ে করছি। এটাই তো বাংলাদেশ। এটার ভেতরে যখনই আপনি দেখবেন যে ধর্মের ব্যাপারটা আসতেছে, এই যে আমাদের সুপ্রিম কোর্টের যে আইনজীবী যিনি এই কথা বলল যে আলাদা প্রদেশ চায়, এটা তো মনে হয় না এটা ন্যাচারালি অন্যান্য হিন্দুরা এইসব কথা বলবে। এবং আমি যদি ভুল না হয়ে থাকে, আজকে এই প্রোগ্রামে আসার আগে আমি দেখলাম যে ওই শাহবাগের যে প্রোগ্রামটা যারা আয়োজন করছিল, তারা একটা ডিসক্লেইমার দিছে যে এই ভদ্রমহিলা আমাদের সংগঠনের কেউ না, উনি যা বক্তব্য দিছে এটা তার নিজস্ব বক্তব্য। কি বলবেন? এবং গ্রাম পর্যায়ে অনেক হিন্দু হয়তো জানেই না ব্যাপারগুলো। না, এখন গ্রাম পর্যায়ের কথা তো ভাই আর কি বলবেন, ওখানে তো আরো সরল সোজা লোকজন। ঠিক আছে, হ্যাঁ, এখন গ্রামে ভিলেজ পলিটিক্সে মনে করেন যে জমি জমা নিয়ে তো সব ধরনের পলিটিক্সই আছে। তো এর ভিতরে মনে করেন যে অনেক সময় যখন দেখা যায় যে আইনে সুবিধা হয় না, তখন দেখবেন ধরনের ব্যাপারটা সামনে নিয়ে আসে। এটারও প্রমাণ আছে বাংলাদেশে। বাট তারপরেও আমি বলবো যে বাংলাদেশের রাষ্ট্র হিসেবে রাষ্ট্রের উচিত যে বাংলাদেশের যে মাইনরিটি যারা আছে তাদের ভিতরে আস্থা ফিরে আনা, এটা আনতে হবে আগে। আপনি আমাদের দেশের হিন্দুদেরকে বাদ দিয়ে কোনো কিছু প্ল্যান করতে পারবেন না, এবং করা উচিতও না। কেন করবো আমরা? কারণ ইসলাম ধর্ম মনে করেন যে আমাদের এত অলরেডি শিখাইছে যে অন্য ধর্মের যারা আছে তাদের সঙ্গে কিভাবে সহিষ্ণু আচরণ করতে হয়। এটা ইসলাম ধর্মের চেয়ে বেটার আর কোনো ধর্ম নাই। আমরা একটু আসতে চাই, সেটি হচ্ছে বাংলাদেশ, চায়না, মায়ানমার, ইন্ডিয়া, পাকিস্তান, ভুটান, নেপাল, এই দেশগুলোর মধ্যে যদি ভবিষ্যতে কোনো দিন ক্লাশ হয়, মানে সেক্ষেত্রে কয়টা বলয় সৃষ্টি হতে পারে এবং কোন কোন দেশ কোন দিকে যেতে পারে? এটা খুবই হাইপোথেটিক্যাল একটা কোশ্চেন, কারণ এই জায়গায় আপনি আগে থেকে কিছুই বলতে পারবেন না। কারণ যদি মানে ফিউচারে কোনো ক্ল্যাশ হয়, তা ক্ল্যাশ কী নিয়ে হবে? ক্ল্যাশ হওয়ার কয়েকটা বোন অফ কন্ডিশন আছে। এক নম্বর হচ্ছে যে ধরেন আমি বাংলাদেশ স্পেসিফিক বলি, বাকি এতগুলো বললে আলোচনা লম্বা হয়ে যাবে। বাংলাদেশের ধরেন ক্ল্যাশ হলে কোন দুইটা দেশের সাথে হওয়ার কথা? মিয়ানমার অথবা ভারত, রাইট? তো ভারত ৩ দিক থেকে ঘিরে রাখছে, আর একটা অংশে মায়ানমার আছে। বাট মায়ানমার আবার কিন্তু আমাদের দেশে ১২ লাখ রোহিঙ্গা ঢুকাই দিয়ে রাখছে। তো ওর দেশের নাগরিক যখন আমার দেশে এসে মনে করেন যে আশ্রয় নিচ্ছে, এবং সেই আশ্রয় যখন ১০ বছর পার হয়ে যাচ্ছে, তখন তো এটা একটা বিপজ্জনক সিকিউরিটি ক্রাইসিস তৈরি করতেছে। ব্যাপারটা অনেকটা ওইরকম যে আপনার স্টুডিওতে আসছি অনুষ্ঠানের জন্য, অনুষ্ঠান করলাম, যাওয়ার পর অনুষ্ঠান শেষে আমি বললাম এবার আপনি যান, আমি আর যাবো না। আমি এই জায়গায় মনে করেন যে স্যান্ডেল ট্যান্ডেল খুলে আরাম করে মনে করেন যে চা নাস্তা খাচ্ছি। যেটা আমার তাহলে তো স্টুডিও অ্যাপারেন্টলি নামে আপনার, কিন্তু দখলে আমার। তো ওই যে রোহিঙ্গা ক্যাম্পটা আছে, রোহিঙ্গা ৮,০০০ কিলোমিটার যে বাংলাদেশের ভূমি ব্যবহৃত হচ্ছে, ওই ভূমিটার মধ্যে তো আপনি এখন চাইলে রোহিঙ্গা ক্যাম্পে ঢুকতে পারবেন না। যান, ট্রাই করেন। আপনি গিয়ে খালি বলেন যে আমি রোহিঙ্গা ক্যাম্প দেখতে আসছি, আর ঢুকতে পারবেন না। ওখানে ঢুকতে হলে নির্দিষ্ট পাস লাগে। তার মানে কি হলো, বাংলাদেশের আর কোনো এলাকা নাই যে এলাকায় আপনি যেতে পারবেন না, কারণ আপনি বাংলাদেশের নাগরিক। ঠিক আছে, কিন্তু বাংলাদেশের একটা মাত্র এলাকা আছে যে এলাকায় আপনি বাংলাদেশের নাগরিক হওয়ার পরেও ঢুকতে পারবেন না, সেটা হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প। তাহলে ওই যে ল্যান্ডটা আছে, ওই ল্যান্ডটা কি আসলে বাংলাদেশের ল্যান্ড নাকি অলরেডি বার্মিজ ল্যান্ড হয়ে গেছে? এটা তো তাহলে পারতপক্ষে হয়ে গেছে তাদের। এক্স্যাক্টলি। তার মানে হচ্ছে ইয়ার সাথে, মিয়ানমারের সাথে আমার মানে সংঘাতের সম্ভাবনা হচ্ছে এই রোহিঙ্গা ইস্যু নিয়ে। কারণ একটা রাষ্ট্রের যখন মাটি চুরি হয়ে যায়, তখন যুদ্ধ করা ছাড়া আর কোনো ওয়ে থাকে না। এখন কথা হচ্ছে যে আপনি চুরি হয়েছে এটারে আপনি বলছেন না আল্লাহর মাল নিয়ে গেছে, এটা আপনার সমস্যা। কিন্তু পৃথিবীর ইতিহাস অনুযায়ী, আইন অনুযায়ী, যখন আপনার রাষ্ট্রের ভৌগোলিক সীমানা, টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি যখন ব্যাহত হয়, দ্যাট ইজ দ্য টাইম হোয়েন ওয়ার স্টার্টস, মাস্ট স্টার্ট। আর নাহলে কী হবে, আজকে ৮,০০০ একর নিবে, কালকে ৮০,০০০ একর নিয়ে চলে যাবে, একদিন ৫৫,০০০ পুরো নিয়ে চলে যাবে বর্গ কিলোমিটার। ঠিক আছে, এটা গেলে হচ্ছে আপনার মিয়ানমারের সাথে কন্টেস্টের ব্যাপারে। ইন্ডিয়ার সাথে কন্টেস্টের আমাদের ঝামেলা হওয়ার গুরুতর সম্ভাবনা হচ্ছে দুইটা। একটা হচ্ছে যে নদীর জন্য হবে, কারণ আপনি যখন পানি বন্ধ হয়ে যাবে, সব নদী যখন শুকায় যাবে, তখন বাংলাদেশের মানুষের ভেতরে দুর্ভিক্ষ চলে আসবে। আপনি মানে এই বিপদটা আমাদের সাধারণ লোকজনরা বুঝতেছে না। সেটা হচ্ছে যখন আপনার সব নদী পানি আসা বন্ধ হয়ে যাবে, তখন আপনি নলকূপ দিয়েও পানি পাবেন না। ঠিক আছে, আর সাগরের পানি তখন ভাঙা ভেতরে চলে আসবে, কারণ বাঁধ দেওয়া উপরে। আপনি খালি একটু কল্পনা করেন যে আপনি একটা জায়গায় বাঁধ দিছেন, ঠিক আছে, একটা পাড়ে বাঁধ দিছেন, যেখানে বাঁধ দিছেন ওই জায়গা সেভ হবে, কিন্তু তার নিচে পানি এসে ধাক্কাই দিতেছে না, তার নিচে ভেঙে ফেলতেছে না। তো বাঁধ তো দেওয়া হচ্ছে আমাদের বর্ডারের বাইরে, তাহলে সাগর যদি ধাক্কা দেয় তাহলে ভাঙবে কি? বাংলাদেশ ভাঙবে, সুন্দরবন ভেঙে যাবে, সাতক্ষীরা ভেঙে যাবে, এই বেলটা পুরোটা ভেঙে যাবে। ঠিক আছে, তো এইটা ঠেকানোর জন্য বাংলাদেশকে একটা সময় কি করবো মানুষ,
দেয়ালে পিঠ থেকে গেলে যুদ্ধ করতেই হবে, বুঝলেন নাই, পানির জন্য এটা করতে হবে। আর দ্বিতীয় যে কারণে বাংলাদেশের সাথে ভারতের সংঘাতের সম্ভাবনা আছে সেটা হচ্ছে এই যে হিন্দুত্ববাদ ঠেকানোর জন্য, ঠিক আছে। কারণ এই উগ্র হিন্দুত্ববাদ যেটা আছে এটা তো বিশাল রকমের টেরোরিজম। ওরা তো মনে করেন যে মানে একদিক থেকে গোমূত্র খায়, আরেক দিক থেকে মনে নৃশংসভাবে মানুষ মেরে ফেলে, বুঝেন নাই। মানে যে যারা বাংলাদেশের আছে তারা কি নতুন করে গোমূত্র খেতে চাইবে? কখনোই চাইবে না। আপনি রোহিঙ্গা প্রসঙ্গে বলছিলেন, অনেকে তো বলে যে মায়ানমারের সাথে আসলে চীনের ভালো সম্পর্ক, তো চীন যদি চায় সেক্ষেত্রে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের সাথে কথা বলে চীনে মায়ানমারের সাথে কথা বলে এটি সমাধান করতে পারে। অনেকে এমনটা বলে, আবার অনেকে এই অভিযোগও করে যে মায়ানমারের সাথে চীনের ভালো সম্পর্ক থাকার কারণে আসলে চীন এটি করতে পারে না। আপনি চাইলে আমার মনে করেন যে একটা ক্রাইসিস সমাধান করতে পারবেন। যেমন ধরেন আমার চা খাওয়ার মগ নাই, আপনি আমার একটা মগ কিনে দিতে পারবেন না? পারবেন তো। আপনি কখন কিনে দিবেন? প্রথমে হচ্ছে আপনার জানতে হবে যে আমার মগ লাগবে। 2 নম্বর হচ্ছে আপনি জানেন আমার মগ লাগবে, তারপরে আপনি আমাকে তখনই কিনে দিবেন যখন আপনার সাথে সম্পর্ক থাকবে। স্বার্থ। রোহিঙ্গা ক্রাইসিস যেটা আছে এটার মধ্যে চীন হাত দিবে তখনই যখন চীনের ওখানে স্বার্থ থাকবে। আমি যখন তাকে বুঝাইতে পারবো যে তুমি এই সমস্যাটা আমার সমাধান করে দিলে আমি তোমাকে ভালো একটা লিভারেজ দিব অথবা অ্যাডভান্টেজ দিব, ঠিক আছে। তো এই এক পডকাস্টের আলোচনায় আপনি সাডেনলি মনে করেন যে এই জিনিসটা অতটা ব্যাপ্তি নিয়ে বুঝতে পারবেন না। আমি সংক্ষেপে বলার চেষ্টা করি। এই ব্যাপারে আমার একটা বই আছে, নাম হচ্ছে রোহিঙ্গা রঙ্গ। যারা আগ্রহী তারা এটা পড়ে দেখতে পারে। আপনি সিম্পলি আমি আপনাকে বুঝাই বলি, আপনি চায়নার কথা বললেন এই জন্য চায়নারটা বলতেছি, ইন্ডিয়ারটা বলবো না। চায়নার ইন্টারেস্টটা বোঝেন আগে আপনি আরাকানে কি। চায়না মেইন তেলটা কেনে ইরান থেকে, ইরানের হরমুজ হয়ে এই তেলটা আসে, আসার পরে মালাক্কা প্রণালী হয়ে চায়নাতে আগে ঢুকতো, ঠিক আছে। তা আজকে যুদ্ধ লাগছে পরে হরমুজ বন্ধ করে দিছে না, তা আটকা পড়ে যায়। মালাক্কা হচ্ছে মালয়েশিয়ার ভেতর দিয়ে গেছে এটা। সো ওই জায়গায় ইউএসের 2টা ক্যান্টনমেন্ট আছে। এই 2টা ক্যান্টনমেন্ট বানানোই হয়েছে যদি চায়না তেরিবেরি করে তাহলে বন্ধ করে দিবে হরমুজের মতো করে। এটার ইংলিশে বলা হচ্ছে মালাক্কান ডিলেমা, মানে হচ্ছে চীনের তেল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার জন্য যে ভয়, এটারে বলে মালাক্কান ডিলেমা। এই ভয় কাটা ওঠার জন্য সে কি করছে, সে বঙ্গোপসাগরে তেল ঢুকাইছে। বঙ্গোপসাগরে তেল ঢুকাইয়া এই তেলটা সে ডাউনলোড করে কই, মায়ানমারের কায়াকপো নামে একটা জায়গা আছে ওইখানে, এবং ওইখান থেকে সে পাইপ লাগাইছে, পাইপ লাগাই একেবারে গোয়াঞ্জো দিয়ে মানে চীনে নিয়ে গেছে। তাহলে এইটা থাকার কারণে সুবিধা কি হইলো, ওরা আর ওই আমেরিকার সামনে দিয়ে মালাক্কা দিয়ে যাওয়া লাগে না, তেল খরচ অনেক বেঁচে যাচ্ছে, আপনার জার্নি টাইম অনেক কম লাগে। এখন এই যে লাইনটা গেছে মায়ানমারের কায়াকপো থেকে চীনের ভেতরে, এটা কোন দিক দিয়ে গেছে? এটা গেছে আরাকানের উপর দিয়ে। আর যেই দিক দিয়ে এই লাইনটা গেছে ওই লাইন বরাবর হচ্ছে রোহিঙ্গারা থাকতো। এই জন্য এই রোহিঙ্গাদেরকে তো চীনের পরামর্শেই হয়তো সরানো হয়েছে ওখান থেকে, রাইট। এখন যে ওখানে আরাকান আর্মি প্রায় 80% এলাকা দখল করে ফেলছে বার্মার আর্মির কাছ থেকে, আরাকান আর্মি দখল করে ফেলছে। চীন করছে কি, ওই বার্মার আর্মি যে আছে তাতমদো তাদেরকেও সে টাকা পয়সা দেয়, আবার আরাকান আর্মিরও টাকা পয়সা দেয়। আরাকান আর্মির সাথে চীন বসছে, পয়সা বলছে ভাই তুমি রোহিঙ্গা রাখো, মারো, ওর সাথে যুদ্ধ করো, তুমি আলাদা নতুন দেশ বানাও, আরাকান স্বাধীন করো, আমার কোনোটাতে আপত্তি নেই, আমার এই পাইপ লাইনে তুমি হাত দিলে পরে কিন্তু আমি একেবারে সেতেনাস করে দিব। এই জন্য তারা এটাতে হাত দেয় না কেউ। এই একই রকম পাইপলাইন আছে হচ্ছে ইন্ডিয়ার, এটার বলে কালাদান প্রজেক্ট, ঠিক আছে। আমরা তো এই জিনিসগুলো বুঝতে হবে। এই 2টা রাষ্ট্র কখনোই রোহিঙ্গাদের পক্ষে বাংলাদেশ থেকে রোহিঙ্গা সরানোর ব্যাপারে কথা বলবে না যতক্ষণ মধ্যে এর চেয়ে বড় জিনিস আপনি আনতে না পারেন। অর্থাৎ এর থেকে বড় কিছু দিতে হবে, বড় কিছু দেওয়া লাগবে। সেই জায়গায় বাংলাদেশের কোনো প্ল্যান আছে কি? আপনার কি বাংলাদেশের দেওয়ারই কিছু নাই, ওই ভুল হয়েছে তখনই। ওই আপনার যে 7 লাখ নিয়েছিলেন এগুলো সব কটা এখন ওই মানে শেখ হাসিনার কাছে টাকা হয় না, তারপরে ওদের জমি কিনে দেওয়া লাগবে। কারণ সে তো নোবেল প্রাইজের জন্য ঢুকেছিল না, ঢুকানোই ভুল হয়েছে ওই জায়গায়। আপনি যে এখন পুশিং করার চেষ্টা করতেছে ইন্ডিয়া, আপনি যে এখন বিজিবিতে ঠেকাচ্ছেন, ঠেকতেছে না, ঢুকাতে পারতেছে। আমরা একটু বাজেট প্রসঙ্গে আসতে চাই। বাজেট তো ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে এবং অন্যান্য বারের থেকে সর্বোচ্চ এবারে। বাজেট সবসময় আগেরটার চেয়ে পরেরটা বড়ই হয়। কেমন দেখলেন? ফার্স্টলি যেটা বলবো যে বাজেট সবসময় আগেরটার চেয়ে বড়ই হয় পরেরটা। আপনি গত বছরে মনে করেন যে বেতন যা ছিল এই বছর আপনি ইনক্রিমেন্ট হয়েছে না, সেম। অনেক নেতাই তো বলে যে সবার থেকে আমরা বেশি বাজেট দিয়েছি, এরকম তো অনেকেই বলে। এগুলো হচ্ছে পলিটিক্যাল কথাবার্তা, ঠিক আছে। আপনি আগের চেয়ে বাজেট ছোট হয়েছে এরকম খুব কম, মানে
গভর্নমেন্টের বাজেট যেটা ধরেন ইন্টারিম এসে এটা ছোট করতে পারে, কারণ তার কাজ কাম। কিন্তু যারা পলিটিক্যাল গভর্নমেন্ট তারা সবসময় আগের চেয়ে তো তার মানে দিন গেছে, খরচ বাড়ছে, মুদ্রাস্ফীতি বাড়ছে, বাজেটের সাইজ বাড়বে না? আচ্ছা বাড়বে। এবং এটাকে অনেকে মানে মনে করে সফলতা। এইটা এখন মনে মনে তো অনেক কিছু মনে করেন যে করা যায়, বাট আমি আপনাকে ব্যাখ্যাটা বলে দিলাম যে এটা তো নর্মাল হিসাব। আপনি আগের বছর যদি ৮০,০০০ টাকা বেতন পেয়ে থাকেন, পরের বছর আপনি ২৫,০০০ আশা করেনি, এটা তো হবেই। তাই তো সেই দিক থেকে যদি কেউ ক্রেডিট নিতে চায়, এটা আসলে নিচ্ছে ক্রেডিট, বাট আমি এটাকে ক্রেডিট মনে করি না। মূল প্রসঙ্গ যেটা, সেটা হচ্ছে যে এই বাজেটের ৬০% ধরেন এনবিআর এর কাছ থেকে পাবে বলে আশা করতেছে। তো আমাদের দর্শকদের সুবিধার জন্য খুব সংক্ষেপে আমি একটু বুঝাই বলি বাজেট জিনিসটা কি। বাজেট জিনিসটা হচ্ছে, আপনি ধরেন এই মাসে আপনার স্যালারি হচ্ছে ৫০,০০০ টাকা। তো আপনি এই ৫০,০০০ টাকার ভিতরে কত হাজার টাকা বাসা ভাড়া দিবেন, কত হাজার টাকা খাবার খরচ দিবেন, কত হাজার টাকা বাচ্চার স্কুলিংয়ের জন্য দিবেন, কত হাজার টাকা জমাবেন, এই যে পরিকল্পনাটা, এটাকে বলা হচ্ছে ফ্যামিলি বাজেট। রাষ্ট্রের বাজেট হয় সেম ওয়েতে, কিন্তু রাষ্ট্রের বাজেটটা জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত হয় না, জুন থেকে পরের বছর পর্যন্ত হয়। এই জন্য বাজেট সবসময় দেখবেন যে বলে ১৫-১৬ অথবা ১৬-১৭ অথবা এবার যেরকম হচ্ছে ২৬-২৭ এরকম। রাষ্ট্রের বাজেটে কি হয়? রাষ্ট্রের বাজেটে একটা জিনিস দেখা হয় যে আগামী ১ বছরে আমার আয় কত হবে, এবং এই আয় হইলে পরে আগামী ১ বছর আমি এই আয়ের টাকা কীভাবে ব্যয় করব। এটা কেমনে হয়? এটা এই বাজেটের আগেই অর্থ মন্ত্রণালয়, সব যে মন্ত্রণালয় আছে, বিভাগ আছে, ওইসব জায়গায় তাদের আগামী বছরের খরচের পরিকল্পনা চায়। তো সব মন্ত্রণালয় তাদের বেতন, তারপর হচ্ছে জিনিসপত্র, প্ল্যান ট্যান যা আছে, এগুলো বাজেটগুলো পাঠায় অর্থ মন্ত্রণালয়ের কাছে। অর্থ মন্ত্রণালয় এই যে পুরা যে মানে সবার যে চাহিদাটা আসলো, এই চাহিদাটাকে খাতওয়ারি সাজায়। সাজানোর পরে সে দেখে যে ওকে, আমার আগামী বছর এটা ১০০ টাকা লাগবে আগামী বছর চালাইতে, ঠিক আছে, ১০০ টাকা লাগবে। তখন সে দেখে, এবার এনবিআরকে ডেকে বলে যে আগামী বছরে তোমার আনুমানিক কত টাকা ইয়ে হবে, ওই মানে রাজস্ব পাবো আমরা, ট্যাক্স, ভ্যাট, এগুলোর মাধ্যমে পাবো। তো এর ভিতরে শুধু আপনি আমি ট্যাক্স দিয়ে এগুলাই না, বড় ট্যাক্স আছে বিমান বাংলাদেশ যে লাভ করতেছে, লভ্যাংশ, এগুলো সব হচ্ছে সরকারের আয়। তো সরকারের এনবিআর বললো যে স্যার আমি তো ৬০ টাকার মতো আপনাকে দিতে পারবো সব মিলায়া। তো তখন অর্থ মন্ত্রণালয় চিন্তা করে যে ১০০ হচ্ছে আমার খরচ হবে, ৬০ আমি পাইছি, তাহলে বাকি ২০ টাকা আমি কই পাবো? তখন সেই ২০ টাকা লোন করে, ঠিক আছে। এই যে লোন করে, এই লোন দুইভাবে করে। একটা লোন যেটা করে সেটা হচ্ছে, আপনি দেখবেন প্রাইস বন্ড ছাড়ে, সঞ্চয়পত্র ছাড়ে, এগুলো দিয়ে আপনার আমার পকেটের টাকা নিয়ে যায়, নিয়ে গিয়ে সে এই ঘাটতিটা সামলায়। আর এবারের বাজেটও যেটা আছে, ৬০ টাকা এনবিআর দিছে, ২০ টাকা লোকাল আমাদের কাছ থেকে নিবে, বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিবে, আর বাকি ২০ টাকা সে আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, এদের কাছ থেকে, এশিয়ান ডেভেলপমেন্ট, এদের কাছ থেকে ঋণ নিবে। বাজেট বুঝছেন? আচ্ছা, এবার ১০০ টাকার বাজেট শেষ হওয়ার পরে দেখা গেল ৮০ টাকা খরচ হয়েছে, আরও ২০ টাকা বেঁচে গেছে, এটা বলে উদ্বৃত্ত বাজেট। তো উদ্বৃত্ত বাজেট যখন থাকে, তখন নর্মালি কী করে, ওই ২০ টাকা দিয়ে ওই যে বিদেশে ঋণ করছিল, ওই ঋণের টাকা আগে শোধ করে দেয়, অথবা অনেক সময় এই টাকাটা পরের বাজেটে শিফট করে দেয়। আর যখন ১০০ টাকা বাজেট ছিল কিন্তু খরচ হয়ে গেছে ১২০ টাকা, তখন এটা হচ্ছে ঘাটতি বাজেট। এই ঘাটতি কীভাবে ইয়ে করা হয়, মানে অ্যাডজাস্ট করা হয়, ওই যে আবার ঋণ করতে হয়, ঋণ করা ছাড়া কোনো উপায় নেই। তো বাংলাদেশের মতো রাষ্ট্রে মনে করেন যে দুর্নীতিবাজ এবং আমলা যারা আছে, তারা তো ভয়াবহ রকমের দুর্নীতিবাজ, বুঝলেন নাই? আপনি বালিশের দাম অনেক হয়ে যায় বাংলাদেশে। এই জন্য বাংলাদেশে কখনো ওই ইয়ে থাকে না, মানে সারপ্লাস হয় না, বাংলাদেশে সবসময় ঘাটতি থাকে। তো এই বাজেটের আপনি যদি মানে আমার আলোচনা থেকে বুঝে থাকেন, সেটা হচ্ছে ২০ টাকা নিবে সে বিদেশের কাছ থেকে ঋণ করবে, ২০ টাকা আপনার আমার কাছ থেকে ঋণ করবে, আর ৬০ টাকা সে এনবিআর এর কাছ থেকে নিবে। এনবিআর বলতেছে যে আমার জবাই করা ৩ বার জবাই দিলে পরে আমি ৬০ টাকা আপনাকে দিতে পারবো না। মানে তার সেই সক্ষমতা নাই, এই বাজেটের এই সক্ষমতা নেই। সমস্যা হয়ে গেছে কি, আপনি তো বাজেট বানায় ফেললেন, এই বাজেট যে আপনি ভুল বানাইছেন, এটার জন্য আজ পর্যন্ত কেউ কোনোদিন পানিশমেন্ট পায় নাই, ঠিক আছে। এই বাজেট আর রাজনৈতিক নির্বাচনের আগে ইশতেহার সেম জিনিস। নির্বাচনের আগে আমি বলছি আই হ্যাভ এ প্ল্যান, আসার পরে আমার কোনো প্ল্যান দেখাইতে পারতেছি না, আপনি আমার কিছু বলতে পারবেন? আজ পর্যন্ত পারে না তো। এক সরকার এসে বলছে ১৬ টাকা কেজি চাল খাওয়াবো, সে যখন চাল খাওয়াইতে পারে না ১৬ টাকা কেজি, তাকে কি কেউ কোনো পানিশমেন্ট দিতে পারছে? তো বাজেটের ক্ষেত্রে এই হচ্ছে একটা ব্যাপার, যে আপনি যে একটা ফালতু পরিকল্পনা করে বাজেট দিচ্ছেন, এটা যদি প্রমাণিত হয়, তারপরে আপনার কোনো শাস্তি হয় না। এই শাস্তি যদি দেওয়া হইতো, যেমন ধরেন এরকম যদি হইতো যে আপনি প্ল্যান করছেন, কিন্তু ১ বছর পরে অথবা ২ বছর পরে, অথবা এই যে এখন বাজেট আলোচনা চলতেছে ইয়েতে,
বাজেট কিন্তু পেশ করলেই হয়ে যায় না। পেশ করার পরে সংসদ সদস্যরা এই বাজেট নিয়ে আলোচনা করার পরে এটা পাস হওয়ার জন্য ইয়ার কাছে যায়, রাষ্ট্রপতির কাছে যায়, রাষ্ট্রপতি সাইন করলে পরে এটা জুলাইয়ের 1 তারিখ থেকে মানে ইফেক্টিভ হয়। এখন এই যে আলোচনা হচ্ছে, আলোচনার ভিতরে যদি কোনো একটা বাজেটে গুরুতর পরিকল্পনাগত ত্রুটি পাওয়া যায়, এই জন্য তাকে যদি আপনি ফাঁসি দিতে পারতেন, ঠিক আছে, তাহলে দেখতেন এর পরের বার যে প্ল্যানটা করতেছে সে তখন মায়েরা বাপ, মানে তখন সে চিন্তা করতো যে ভাই আমি এখন এই জায়গায় চুরির প্ল্যান করতেছি, তো এটা যদি সংসদে ধরা পড়ে তাতে আমার চাকরি থাকবে না। আপনি বলছেন যে যে ত্রুটির কথা বলছেন, আপনার কি মনে হয় যে যে ত্রুটিগুলো ধরা পড়েছে বা আপনারা বলছেন সরকার এগুলো আমলে নিচ্ছে? না, বাজেট ফাইনালাইজ হওয়ার আগে এখন যদি গুরুতর কোনো ত্রুটি চোখে পড়ে এটা তো সে কারেকশন এখনই করে ফেলবে, ঠিক আছে, বাট মানে সরকারের এখানে সদিচ্ছা থাকতে হবে। সদিচ্ছা না থাকলে পরেও মানে কিছু যায় আসে না, কারণ সরকার, এই যে সরকারটা আছে এই মুহূর্তে বিএনপি সরকার, এই সরকার তো মনে করেন যে মানে প্রচণ্ড রকম মেজরিটি নিয়ে বসে আছে। ও যদি কিছু নাও করে আপনি তো তার এগেনস্টে আসলে কমপ্লেন করে কার কাছে যাবেন, আপনি কমপ্লেন করবেন? আপনার সংসদে যে কোনো একটা কমপ্লেন নিয়ে গেলে 300টা ভোটের ভিতরে তো হার জিত হবে, সে তো প্রত্যেকবার জিতবে, আপনি তো কখনো তারা ভোটে হারাইতে পারবেন না, ঠিক আছে। সুতরাং এই জিনিস আপনি বুঝতেছেন না কেন তারা ওই যে সংবিধান সংস্কারের শপথ নেয় নাই, কারণ সংবিধানের সংস্কারের সাপোর্টটা যদি সে নিত তাহলে তাকে এনসিপি জামায়াতের সাথে এরকম টেবিলে বসতে হইতো, কেস বাই কেস আলোচনা করতে হইতো। সেই শপথ না নিয়ে করছে কি, এখন এই আলোচনা সে নিয়ে যাবে কোথায়? সংসদে, আর সংসদে তার মেজরিটি আছে, সুতরাং সে তার যেইটা ইচ্ছা সেটা করবে সেখানে। এবং একই দলের এমপি আসলে দলের বিপক্ষে ভোট দিতেও পারবে না। না, ওটা তো ফ্লোর ক্রসিং তো সম্ভব না। সংসদ কেমন দেখছেন? 24-এর মানে আন্দোলনের পরে এর চেয়ে বেটার সংসদ আশা করছিলাম, ওইটা আমরা পাই নাই, এখনো ঋণ খেলাপি আছে, এখনো দ্বৈত নাগরিকত্ব। কিন্তু সরকার তো বলছে তারা ঋণগ্রস্ত, ঋণ খেলাপি না। সরকার তো মানে সবসময় তাদের পক্ষের কথাই বলবে, কিন্তু এই সরকার তো মিথ্যাবাদী সরকার, এটা সবাই জানে। এই সরকার একটা রহস্যময় সরকার। এই সরকারে আসার পরে অধ্যাদেশকে গুম করে দিচ্ছে, অস্বীকার করতে পারবে তারা? তারা জুলাইকে মনে করেন যে মানে রাক্ষসের মতো চাওয়া খাচ্ছে, অস্বীকার করতে পারবে তারা? মানে এর পেছনে কারণ কি? কারণ তো মানে ওই ওদের রাজনীতিবিদরাই বলে দিছে যে আপনারা জুলাই টুলাই বলতেছেন, আমরা তো নির্বাচনের জন্য তাড়াতাড়ি সাইন টাইন করে যা যা চাইছেন সব বলে দিচ্ছি, এখন নির্বাচনে আমরা জিতে গেছি, এখন আমরা জুলাইয়ের পরে আগস্ট দেখাবো। না, এখানে দুইটা অভিযোগ মোটা দাগে শোনা যায়, সেটি হচ্ছে ভারতের সাথে এক ধরনের দর কষাকষি করা, হয়তো এই কারণে তারা এগুলো করছে না, মানে চিরাচরিত যে প্রথা। এবং আরেকটি কারণ হচ্ছে যে অনেকেই বলেন যে বিএনপি যে কোর নেতৃত্ব, তাদের নেতৃত্বে আসলে জুলাই গণঅভ্যুত্থানটা হয় না, এটা হয়েছে ছাত্রদের কারণে। তো তারা আসলে এই কারণেই চায় না যে এটি এস্টাবলিশ কোনোভাবে হোক। জানি না ভাই, মুক্তিযুদ্ধ তো বিএনপির হাতে হয় নাই, মুক্তিযুদ্ধ তো সবাই মিলে করছিল, দেশ তো স্বাধীন হয়েছে। বিএনপি যদি বলে যে সে ওইটার ক্রেডিট ক্লেম করে মুক্তিযুদ্ধে, তো লাভ নাই, কারণ যখন জিয়াউর রহমান মানে স্বাধীনতার ঘোষণা দিছিল তখন সে বিএনপি করতো না, এবং তিনি জানতেনও না যে তিনি দল হয়তো করবেন। হ্যাঁ, সুতরাং এটার ক্রেডিট তো আর নেওয়ার কোনো, কিন্তু আমরা তো দেখি তারা বলেইনি যে মুক্তিযোদ্ধার দল হচ্ছে বিএনপি। মুক্তিযোদ্ধার দল বিএনপি আসলে এখন আমার কথা হচ্ছে, কেউ যদি বলে আমি ময়ূর, কাক তো মনে করেন যে খালি পেখম পড়লেই তো ময়ূর হয়ে যাবে না, কাক তো কাকই থাকবে। আপনি লজিক্যালি আমার বুঝায় বলেন, এনসিপি যদি বলে যে জুলাই তারা করছে, তাহলে এটা কোনো ক্রেডিবিলিটি আছে? জুলাই তো এনসিপি ছিলই না, এনসিপি তো অনেক পরে তৈরি হয়েছে। একই যুক্তিতে আপনি মনে করেন যে মুক্তিযুদ্ধের কোনো ক্রেডিট তো আমি মানে দলীয় ক্রেডিট নেওয়ার কোনো সুযোগ নাই। হ্যাঁ, মুক্তিযোদ্ধা আছে তাদের ইয়াতে, পার্টিতে, তো তারা তো মুক্তিযোদ্ধার দলও বলতে পারতেছে না, এই কারণে, কারণ স্পিকার নিজেই বলছে যে এই বিরোধী দলে তো অমুকরে আমি চিনি, সে তো আমার সাথে রণাঙ্গনে যুদ্ধ করছে। তো এগুলো আসলে বিএনপি আসলে অমেধাবী একটা দল, তো ভালো ভালো মেধা যারা ছিল 17 বছরে আওয়ামী লীগে চলে গেছিল, ঠিক আছে। সো বাকি ধরেন যারা আছে তারা অতটা মেধাবী না। আপনি বিভিন্ন ক্রাইসিসে দেখবেন যে বিএনপি কিন্তু খুব স্ট্রং সিদ্ধান্ত নিতে পারে না, এটা আমি পলিটিক্যালি বলতেছি, কারণ আমার দলের মেধার যে স্ট্রাকচার আমি দেখি সেই তুলনায় ওদেরটা আসলেও মানে নট অ্যাট পার, নিচে পড়ে যায়, ঠিক আছে। আপনি আজকে দেখেন তারেক রহমান লন্ডন থেকে আসছে, ওয়েস্টমিনিস্টারের মানে ডেমোক্রেসি থেকে আসছে, 17 বছর ধরে অনেক কিছু করতে চাচ্ছে, কিন্তু ওনার সাথে যারা আছে তারা তো আইলাহাগা পার্টি, এমন কেমনে হবে? উনি বলছে যে ঢাকা থেকে সব ওই যে কি সায়দাবাদ বাস টার্মিনাল, তারপরে গাবতলী বাস টার্মিনাল সরাই দিবে, আর মনে করেন যে সবাই খুশিতে বাকবাকুম। আর গাদার বাচ্চা, আমাকে আগে প্ল্যান বল না, ইউ হ্যাভ এ প্ল্যান, কি প্ল্যান? কয় তারিখের ভিতরে বাস বন্ধ হবে এখান থেকে, কোথায় যাচ্ছে ওইটার মানে কবে তৈরি হবে, ইউ ডু নট হ্যাভ এ প্ল্যান, রেটরিক। পলিটিশিয়ান যারা আছে বেশিরভাগ ক্ষেত্রে আপনি একটা জিনিস অলওয়েজ মনে রাখবেন, পলিটিশিয়ান অলওয়েজ নেক্সট ইলেকশন নিয়ে কথা বলে,
পলিটিশিয়ান কখনো আপনার বাচ্চা নিয়ে কথা বলবে না, নেক্সট জেনারেশন নিয়ে কথা বলবে না। এটা আমরা একমাত্র জনতার দলে আমরা করি। কারণ কি? কারণ হচ্ছে যে আমি তো আমার ভাই তোমার ভাই বলে পলিটিশিয়ান হই নাই। আমি চাকরি বাকরি করছি, আমি একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত পৌঁছাইছি, পৌঁছানোর পরে আমি কিছু সাকসেস, আমার পার্সোনাল সাকসেস আমার লাইফে আছে। ঠিক আছে? আজকে যদি আমাকে বলেন যে পলিটিক্স বাদ দেন, আমি চাকরি করে ব্যবসা করে খাইতে পারবো। কিন্তু ওনাদের পলিটিশিয়ান তো অনেকেই আছে যে আজকে যদি পলিটিক্স ছেড়ে দিতে বলেন, তো চাঁদাবাজি নাগুলো তো খাইতেই পারবে না, চলবে কেমনে? ও নিজে খাইতে পারবে না, বউ বাচ্চারা খাইতে পারবে না, তার যে মায়ের চিকিৎসাটা হয় সেটা তো চাঁদার টাকায় হয়। আমরা তো দেখছি যে সরকার সরকারের মতো করে এগুচ্ছে। এখানে যারা বিরোধী দলে আছে তাদের অবস্থা কেমন দেখছেন? তারা প্রপার যে ফাংশন সেটি করতে পারছে কিনা? আমি মনে করেন যে এর আগে জাতীয় পার্টির গৃহপালিত বিরোধী দল বলতাম। তো এটা হাইব্রিড গৃহপালিত, মানে আগেরটা ছিল হচ্ছে দেশি মুরগির গৃহপালিত, আর এটা হচ্ছে হাইব্রিড ফার্মের টাইপের একটা গৃহপালিত বিরোধী দল। ঠিক আছে? এই বিরোধী দল দেখবেন যে মানে সরকারের কথার বাইরে খুব একটা যায় আমি দেখতেছি না। ঠিক আছে? আপনি দেখেন পুশিন হয়েছে, বিরোধী দলের কোনো আওয়াজ পাইছেন? আপনি যেমনটি বলছিলেন যে গাইবান্ধার যেখানে মন্দির হলো সেখানে তো একজন সংসদ সদস্য ছিলেন এবং তিনি জামাতের। কোনো আওয়াজ নাই। এনসিপি করলো কি, যে এনসিপি আমাদেরকে বললো যে তারা জুলাই শক্তি, তারা অনেক কিছু, তারপর হঠাৎ করে দেখি জামাতে জয়েন করলো। জামাত তো ৭১-এ বাংলাদেশের বিরোধিতা করছে, তারা তো ৭১-এর বিরোধী শক্তি, এবং এটার জন্য তারা ক্ষমা চাইছে। ঠিক আছে? কিন্তু পলিটিক্যালি জামায়াতের যে পলিটিক্স আছে সেটা মানে জনগণ খুব একটা কমফোর্টেবল না ওটার সাথে। এবারের নির্বাচনেও তো তারা এর প্রমাণ করে দিল। আর কোনো অপশন নাই, তারপর জামাত নিবে না। বুঝেন নাই কেন এই ঘটনাটা হইতেছে? কারণ সাধারণভাবে মানুষ একটা জিনিস খুব একটা কমফোর্টেবল হয় না। মানে ধর্ম আমার এক সাইডে, পলিটিক্স আমার আর এক সাইডে। ধর্ম আর পলিটিক্স মিক্স হয়ে গেলে পরে না মানুষ একটু কনফিউজ হয়ে যায়। এবং মানুষ যখন দেখে যে মানুষ ধর্মের কথা বলছে এবং মানছে না, অর্থাৎ সে সৎ না, তখন কিন্তু আরো সেই সন্দেহের জায়গাটা থাকে এবং অবিশ্বাসটা তৈরি হয়। না, ওইটাই আমার কথা হচ্ছে যে ভাই, মানে আল কোরআন যেটা আছে এটা তো পারফেক্ট জীবন বিধান। এখন আল কোরআন আমার ধর্ম, ঠিক আছে, এইটা দেখায় আপনি আবার পলিটিক্সে মানে আমাকে কেন অ্যালুর করবেন? এইটা লজিক্যালি যায় না। ঠিক আছে? সো তারপরে জামায়াত 2025-26 জামায়াত তো অনেক শিফট করছে। ঠিক আছে? তারা এখন যেটা করবে, বিভিন্ন ধরনের বি টিম বানাবে, সি টিম বানাবে, বানায়া জামায়াতের যে ইয়েটা আছে, কমপ্লেইনগুলো আছে, এগুলো একটু ডাইলুট করার চেষ্টা করবে, করে বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করবেন। ওভার দ্য নাইট তো সে এখন তার দলের নাম চেঞ্জ করে ফেলতে পারবে না। অনেকে তো বলছে যে এনসিপি হচ্ছে জামাতের বি টিম। এটা করতে গিয়েই তো এনসিপিটা ভেঙে গেল। এটা করতে গিয়েই তো, মানে এনসিপি যদি এককভাবে নির্বাচন করতো তাহলে আমার মনে হয় এর চেয়ে বেটার রেজাল্ট হইতো কিনা আমি জানি না, বাট হইলেও হইতে পারতো। তাদের সেই জনপ্রিয়তা ছিল। এখন ৬ সিটের বিনিময়ে যদি বিপ্লব বিক্রি করে দেয় কেউ, সেটা তো তাদের সমস্যা। কিন্তু আমরা যেটা দেখলাম যে তারা যখন জামায়াতের সাথে কোয়ালিশনে গেল, তখন তো তাদের নিজস্ব কিছু প্রতিভাবান নেতা নেত্রী আছে, তারা কিন্তু ছেড়ে চলে গেছে। ঠিক আছে? কারণ আপনি যেটা করতে পারেন যে ইডিওলজি পাশাপাশি হইলে কাছাকাছি থাকতে পারবেন, বাট উত্তর মেরু দক্ষিণ মেরু দুইটা যখন একসাথে হয়ে যায়, তখন মানুষের ভিতরে বিভিন্ন ধরনের সন্দেহ গুঞ্জাইশ তৈরি হয়। ঠিক আছে? সো এটা থেকে তারা আদৌ বেরোতে পারবে কিনা এটা নিয়ে আমার সন্দেহ আছে। নির্বাচনের সেই সময় গণভোট একই দিনে হয়েছে এবং জুলাইয়ের যে প্রত্যাশা ছিল সংস্কার হবে, জুলাই সনদ যেটি সেটি বাস্তবায়ন হবে। তো সরকার তো বলছে তাদের মতো করে তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে, বিরোধী দল তারা আবার আন্দোলন করছে। সরকারের পছন্দ মতো জুলাই সনদ বাস্তবায়ন করবে, এটা কি কথা ছিল? জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন করতে হবে সেটার জন্য গণভোট হয়েছে তো অলরেডি। এর বাইরে সরকারের বলার কি আছে? এরপরে সরকার যেটা বলতেছে এটা জবরদস্তি। মানুষ জবরদস্তি পছন্দ করে না। আমি তো একবার বলছি যে আমি কি চাই। এখন কিছুক্ষণ পর পর মনে করেন যে আপনি আমাকে, আমি বলছি যে ভাই আমি আপনার এই রেস্টুরেন্টে খাইতে আসছি, আমাকে একটা ব্ল্যাক কফি দেন। ঠিক আছে? এখন কিছুক্ষণ পর পর এসে আপনি বলতেছেন চা খাবেন, কিছুক্ষণ পর পর এসে আপনি বলতেছেন আপনি কি নাস্তা খাবেন। তো এটা তো বিরক্তিকর। মিরর ক্যাফের একটা স্পেশাল সেশন আছে, সেটি হচ্ছে যে রাজনৈতিক দলগুলো সম্পর্কে মন্তব্য করতে হয়, পজিটিভ এবং নেগেটিভ। প্রথমেই আওয়ামী লীগ। আওয়ামী লীগ অত্যন্ত পুরাতন দল, বাংলাদেশের ক্রিয়েশন এবং ইন্ডিপেন্ডেন্সের সঙ্গে তাদের অবদান আছে, তারা মানে ঐতিহাসিক অবদান আছে এটাতে। বাট একটা পর্যায়ে এসে আমার কাছে মনে হয়েছে যে তারা ভারতের ষড়যন্ত্রের কাছে নিজেদেরকে বিকিয়ে দিতে বাধ্য হয়েছে, এবং বিশেষ করে শেখ হাসিনা পার্সোনালি এই জিনিসটা মানে সবচেয়ে বড় ক্ষতি করছেন। মতাদর্শিকভাবে
আওয়ামী লীগের ভেতরে আমার কখনো ঢোকার সুযোগ হয় নাই, বাট আমার না কেন জানি মনে হয় যে ধরেন একটা দেশ গত 54 বছর ধরে সেই দেশের একটা প্রধান রাজনৈতিক দল যেটা ধরেন এই রাষ্ট্রের আহ, আহ, মানে জন্ম, স্বাধীনতা এটার সাথে জড়িত এবং বেশ গুরুত্বপূর্ণ এবং বেশ কয়েকবার ক্ষমতায় ছিল, সেই রাজনৈতিক দলের যে রাজনৈতিক ভিশন, রাজনৈতিক মতাদর্শ আছে, সেইটা আরেকবার রি-এক্সামিন করা দরকার। ওখানে কোনো ভুল আছে কিনা, যেই ভুলের কারণে তাদের দলে এরকম একটা স্বৈরাচার জন্ম নিতে পারে, ফ্যাসিস্ট জন্ম নিতে পারে। তো ওইটা যদি রেকটিফাই করা যায় তাহলে আওয়ামী লীগের যে বিশাল নেতাকর্মী সমর্থকরা আছে তাদেরও মানে সেলফ রিয়েলাইজেশনের ভেতর দিয়ে যাওয়া উচিত যে আসলে কি ভুল হইলো, কেন আমরা জনগণের এতটা ঘৃণার পাত্র হয়ে গেলাম। সো এই ভুলগুলো শুধরাইতে পারলে মেবি দে উইল বি অ্যাগেইন রিলেভেন্ট, তারা আবার আমাদের রাজনীতিতে প্রাসঙ্গিক হবে। বিএনপি বিএনপি বাংলাদেশের জাতীয়তাবাদের মানে প্রবক্তা, ঠিক আছে, এবং বাংলাদেশের ওই যে যেটা বললো আওয়ামী লীগ যখন বিপদে চলে গেল তখন কিন্তু বিএনপি আসলো এবং বিএনপি এসে ওই শূন্যস্থানটা পূরণ করলো এবং বিএনপি সেই দল যারা বেসিক্যালি বহুদলীয় গণতন্ত্র আবার ফেরত আনলো, জিয়াউর রহমান। এবং বিএনপি সত্যিকার অর্থে আওয়ামী লীগ যেটা পারে নাই সেটা পারছিল, তখন পুরো দেশের মানুষকে উজ্জীবিত করতে পারছিল। এবং ইভেন জিয়াউর রহমান যখন মারা যান তখন তার জানাজার কথা যদি আমরা স্মরণ করি সেখানেও আমরা দেখব যে তিনি বিপুল পরিমাণ মানুষের নিরঙ্কুশ ভালোবাসা নিয়ে মারা গেছেন। এবং খালেদা জিয়াও তো দেখলাম আমরা। খালেদা জিয়া পরম শ্রদ্ধেয় ভাবেই মারা গেছেন, কোনো সন্দেহ নাই, আপসহীন একজন নেত্রী ছিলেন। বাট দেন জিয়াউর রহমান যে বিএনপি গড়ে তুলছিলেন সেই বিএনপিটা আস্তে আস্তে হারায় গেছে কিন্তু খালেদা জিয়ার সময় এসে, এবং এতটা অসহায় যে একটা পর্যায়ে এসে দেখা গেছে যে নেত্রীর বাসার সামনে বালুর ট্রাক সরাইতে পারে না একটা এত বড় একটা দল, রাইট? তাদের নেতারা তখন আত্মগোপনে চলে গেল। এবং এই জায়গাটায় এসে আবার আওয়ামী লীগের উপরে আমি অভিযোগ করব যে তারা তাদের পলিটিক্যাল যে রাইভাল আছে, প্রতিপক্ষ বলি আর প্রতিদ্বন্দ্বী বলি, প্রতিযোগী বলি, তাদের প্রতি এত বেশি নির্মম এবং নির্দয় ছিল যে এটা আবার মানে তাদের ডিসক্রেডিট। আর বিএনপির বটম লাইন যেটা হচ্ছে, এখন যে বিএনপি দেখতে পারতেছি, ধরেন আমি পলিটিশিয়ান হিসেবে এখন তো অনেক কিছু ক্লিয়ারলি বুঝি, আমার কাছে মনে হচ্ছে যে জিয়াউর রহমানের যে মতাদর্শ নিয়ে বিএনপি যাত্রা শুরু করছিল সেখান থেকে তারা একটু শিফট করে ফেলছে, বেশ অনেকটা শিফট করছে, ওইটা নাই। কোন দিকে গেছে? অবশ্যই পানি নিম্নগামী নিচের দিকে গেছে, ভালো কিছু হয় নাই। এবং এখন আমি যেটা দেখতে পারতেছি যে অনেকে যেমনটা বলেন যে বাম ঘরানার বা ভারতপন্থী কিছুটা, আমার কাছে হতাশ লাগে ওদের ওই বাম ঘরানা যাওয়ারও মেধা আছে কিনা সন্দেহ। আমার কাছে খুবই অমেধাবী একটা দল মনে হয়, ঠিক আছে। এবং তারেক রহমানের বেশ কষ্ট হবে, কারণ ধরেন উনি যদি আগামী 5 বছর থাকে এর ভিতরে তার মন্ত্রিসভায় বেশ কিছু চেঞ্জ আনতে হবে। এই যে দেখেন না অলরেডি মানে তার মন্ত্রী তার বাসার সন্তানদের নামে, চাকর বাকরদের নামে মনে করেন যে ইউনিয়নের নাম দেওয়া শুরু করছে, এখন ওনার তো এটা ক্যান্সেল করতে হচ্ছে। একটা প্রাইম মিনিস্টারকে যদি আপনি এই লেভেলে এঙ্গেজ করেন, বিব্রত করেন, ওই দলের অবস্থা টের পান। জামাত ভেরি রেজিমেন্টেড একটা দল, বাংলাদেশের জন্মের আগে থেকে এই দলটা মানে জন্ম হয়েছে। সো বাট গত 54 বছরে জামাত সেই ঘুরে ফিরে 30 সিটের উপরে তো যাইতে পারতেছে না। সো তার মানে হচ্ছে তাদেরও বুঝতে হবে যে তাদের পলিটিক্সে কোথাও একটা সমস্যা আছে। এর ভেতরে একবার আওয়ামী লীগ তাদেরকে করলো, যে নিষিদ্ধ করে দিছিল, এবং জামায়াত হয়ে দাঁড়াইছে বাংলাদেশের জন্য একটা সফট বেলি, মানে ইন্টারন্যাশনালি তারা এমনভাবে ব্র্যান্ডেড হয়ে গেছে যে ইন্টারন্যাশনাল কমিউনিটিও চায় না যে তারা বাংলাদেশের ক্ষমতায় আসুক, ভয় পায়। সো এইটা নিয়ে তাদের কাজ করা উচিত। আমার কাছে সবসময় মনে হয় যে
শিবিরের যে অংশটা দেখি আমি খুব মেধাবী লাগে, বাট এগেন জামায়াতের অংশটা দেখলে আমার কাছে কেমন জানি মনে হয় যে না, মানে মনে হচ্ছে যে একটা গাড়ি রেসিং কারের মতো আগায় আসতে গিয়ে হঠাৎ করে ট্রাক হয়ে গেছে, আর খুঁজে পাওয়া যায় না। ঠিক আছে, তো আমার কাছে মনে হয় যে ওরা ওই ফ্লোটা কি, ওটা ওদের দলীয় ব্যাপার, বাট আমার কাছে মনে হচ্ছে যে ওরা সিভিল লেভেলে যে ফ্লোটা থাকে এই ফ্লোটাকে যদি ওরা সেন্ট্রালে আনতে পারতো, হাইলাইট করতে পারতো, তাইলে আমার মনে হয় যে অনেকটাই হয়তো এই যে লিমিটেশনটা আছে ওদের, এটা হয়তো ওরা ওভারকাম করতে পারতো। এনসিপি এনসিপি ইজ প্রিন্স পার্টি, আমার কাছে কিংস পার্টি মনে হয় না, কারণ ছোট তো, মানে বুড়ো হইলে কিংস বলতাম, এনসিপি তো ছোট ইয়াংদের, এই জন্য প্রিন্স পার্টি। প্রিন্স পার্টি কেন বলবো, ক্রিয়েশনটাই আমার কাছে কেমন যেন এলেভেল হয়েছে। আপনি আমার কাছে যখন মনে হয়েছে যে না, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা ছিল, তারা যদি একটা প্রেশার গ্রুপ হিসেবে থাকতো তাহলে হয়তো অনেক বেশি রেসপেক্টেড থাকতো। দিন শেষে আসলে ইয়াং বয়সে আপনারা টের পাবেন না যে রেসপেক্ট কি জিনিস, যখন বয়স হয় তখন আপনি টের পাবেন রেসপেক্ট। আপনার দল জনতার দল মানে কোন পারসেপশনে আসলে তৈরি হয়েছে এবং কি নিয়ে কাজ করছে? আলহামদুলিল্লাহ, আমরা আসলে এনসিপি যে জায়গাটা কভার করতে পারতেছিল না ওই জায়গাটাই আমরা কভার করার চেষ্টা করছি। আমরা যেটা করছি, আমাদের দুইটা দলের কিন্তু ক্রিয়েশন খুব কাছাকাছি। আমরা যেটা দেখলাম যে এনসিপি তো শুধু ইয়াংদের নিয়ে কাজ করতেছে, বাট আপনি একটা বিশ্বকাপ ফুটবল যদি খেলতে চান, ওই টিমে সব 18 বছর নিয়ে গেলে কি আপনি ট্রফি জিতবেন? না, অভিজ্ঞতা তো দরকার আছে। আপনার মেসিও লাগবে, ইয়াঙ্গার প্লেয়ারও লাগবে, মাঝ বয়সী প্লেয়ারও লাগবে। তো আমরা ওই জায়গাটা থেকে আমরা যেটা চিন্তা করছি, না আমরা একটা সব পেশাজীবীদেরকে নিয়ে যারা পলিটিক্স নিয়ে ভাবতে চায় তাদেরকে নিয়ে একটা দল করব। কারণ আমরা যেটা বিলিভ করি সেটা হচ্ছে, ভালো মানুষ যদি পলিটিক্সে না আসে তাহলে চোরটা চাঁদাবাজ এরাই আসবে পলিটিক্সে। আর এরা যখন পলিটিক্সে আসবে তখন ঘুরে ফিরে আপনি একই জিনিস দেখবেন। ঠিক আছে, এই যে এবারে সংসদের দিকে তাকান, আপনি ঘুরে ফিরে আপনি একই জিনিস দেখতেছেন, নতুন কিন্তু কিছুই পাচ্ছেন না। একদিকে হাদি মারা যাবে, আরেকদিকে মনে করেন যে হাসনাতকে দেখবেন যে বাংলাদেশের হাসনাতকে ওরা দেবিদ্বারের হাসনাত বানায় ফেলবে। ওকে দেখবেন আরও বাজেট দিবে, এখন বাজেট দিয়ে বলবো তুমি সারাদিন বাজেট দিয়ে খালি দেবিদ্বারে কাজ করো, দেবিদ্বারে তুমি মানে এই নিউ ইয়র্ক ওয়াশিংটন বানায় ফেলো, কিন্তু ন্যাশনাল পলিটিক্সে কিন্তু খেয়ে হারায় ফেলবে। আজকে অক্সফোর্ড যাবে, কালকে অমুক জায়গায় যাবে, মানে এদিকে মনে করেন যে এই সীমান্তে পুষি নিয়ে কথা বলার সময় আর তার থাকবে না। ঠিক আছে, সো আমরা ওই স্পিরিটটা থেকে যেটা হয়েছে যে আমরা চিন্তা করছি, না আমরা দেখি যারা বাংলাদেশের পরিবর্তনটা চায়, পলিটিক্সটা বুঝে করতে চায়, ওই রকম কিছু লোক আমরা চাইছি যে বাংলাদেশের পলিটিক্সে আসুক। এবং আমাদের উদ্দেশ্যটা খুব সিম্পল ছিল, আমাদের এটা আমরা বলি মিশন বাংলাদেশ। মিশন বাংলাদেশের মেইন জিনিস হচ্ছে সৎ, শিক্ষিত, তারপরে হচ্ছে সাহসী এবং দেশপ্রেমিক। ঠিক আছে, এই 4টা কোয়ালিফিকেশন যদি কারোর ভিতরে থাকে তাহলে তাকে আমরা আমাদের দলের নেতৃস্থানীয় অবস্থায় দেখতে চাই। কারণ আমরা চাচ্ছি যে আমাদের যে পার্লামেন্টটা হবে, ওই পার্লামেন্টটা আস্তে আস্তে এই কোয়ালিফিকেশনের নেতারা যাক। ঠিক আছে, তো ওইটা নিয়ে আমরা যাত্রা শুরু করছিলাম। আমরা ধরেন অনেকে বলে যে মিলিটারি মানে টাইপের পার্টি, ব্যারাকের পার্টি তো আর বলতে পারে না, কারণ আমরা তো সবাই রিটায়ার্ড। যখন আমি রিটায়ার করি তখন তো আমি আপনার মতো মনে করেন যে সিভিলিয়ানই, আমার তো আর অস্ত্র নাই, আমার তো আর মানে ইউনিফর্ম নাই। সো বাট যেহেতু মাস্টার মাইন্ডটা পেছনের যে ইয়েটা আছে, ব্লু প্রিন্টটা আছে, সেটা যেহেতু মিলিটারি থিঙ্কিং থেকে আসে, সো এটার জন্য অনেকে আমাদেরকে ওইটা বলার চেষ্টা করছিল যে না, এরা তো আসলে ওই সম্ভবত ওই টাইপের একটা পার্টি, নির্বাচনের আগে আসছে, নির্বাচনের পরে চলে যাবে। কিন্তু না, আমরা আমাদের নিবন্ধন শেষ করছি গতবার। আমাদের খুব সংক্ষিপ্ত সময়ে পাইছি আমরা, তফসিল যেদিন ঘোষণা হয়েছে সেদিন আমরা নিবন্ধন পাইছি, আর নির্বাচন তো 12 তারিখে হলো, ফেব্রুয়ারি 12 তারিখ। এর মধ্যবর্তী সময়ে আমরা 17-18 দিনে একটা উইন্ডো পাইছি। সেই 17-18 দিনে আমরা 21 জন ক্যান্ডিডেট পাইছিলাম। এই 21 জন ক্যান্ডিডেট এবার ইলেকশন করছে এবং সবাই সাফল্যের সাথে মানে পরাজিত হয়েছে। যদিও আমরা জানি যে অনেক জায়গায় আমাদের 2-1 ক্যান্ডিডেট আছে যারা আসলে পরাজিত হয় নাই, তাদেরকে পরাস্ত করা হয়েছে। ঠিক আছে, এবার ইলেকশনে যে অভিযোগটা আছে, তো সেই প্রেক্ষিতে আমরা আমাদের যাত্রা শুরু করেছি। 1 বছর মাত্র আমাদের বয়স হয়েছে, 1 ইয়ার প্লাস, বাট এর ভিতরে আমরা কিছু জায়গায় আমাদের সিগনেচার রাখতে পারছি। একটা হচ্ছে যে আমরা যেটা দাবি করতেছি যে বাংলাদেশ যেহেতু ভারতের কারণে অস্তিত্বের সংকটে আছে, সো এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশকে যদি টিকে থাকতে হয় তাহলে বাংলাদেশের যত ইয়াং ছেলে আছে সবাইকে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ দিয়ে এখন থেকে রেডি করে রাখতে হবে। এটা আমাদের একটা চাহিদা। আর অন্যান্য যে ইস্যুগুলো আছে, এই ইস্যুগুলোতে আমরা সবসময় বলার চেষ্টা করি যে যেই সকল ইস্যু অলরেডি ঐতিহাসিকভাবে মীমাংসিত, মানে ঘোষণা কে দিছিল এটা নিয়ে আর টাইম নষ্ট করেন না, সামনের দিকে তাকান। ঠিক আছে,
সো আমরা ওই জায়গাটাতে খুব থাকার চেষ্টা করি। আমরা খুব বেসিক জিনিস নিয়ে কাজ করার চেষ্টা করতেছি, যেমন ধরেন বাংলাদেশে খাদ্যে প্রচুর ভেজাল, একটা খাবার নাই যে খাবারে ভেজাল নাই, একটা খাবার নাই। আমরা মনে করি যে এটা সরকারের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব। আমরা যেটা ফিল করি আমাদের দলের পক্ষ থেকে সেটা হচ্ছে যে চিকিৎসা পাওয়া আপনার মৌলিক অধিকার। সুতরাং আপনি ডাক্তারের কাছে যাবেন এবং ফার্স্ট যে ডাক্তারটা দেখাবেন ওইটুক পর্যন্ত সরকারের উচিত ফ্রি করে দেওয়া। এরপরে যদি স্পেশাল ট্রিটমেন্ট লাগে সেটার জন্য আপনার খরচ লাগতে পারে। ঔষধ, বেসিক যে ওষুধগুলো আছে এগুলো আপনার ফ্রি করে দেওয়া উচিত, এটা আমরা ফিল করি। শিক্ষার ব্যাপারে আমাদের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে ক্লাস 5 পর্যন্ত বাচ্চা কাচ্চা যারা আছে এদেরকে আপনি স্কুল ব্যাগ দিয়ে মানে বকডাউন করে দিবেন না। স্কুলেই বই খাতা থাকবে, বাচ্চা স্কুলে যাবে, স্কুলে পড়াশোনা করে স্কুল থেকে চলে আসবে। আর বাচ্চাকে মনে করেন যে রেডি করতে হবে ওইভাবে যেন এসএসসি পাস করা মাত্র একটা ছেলে কম্পালসারি ইনকামের ভেতরে থাকে। যদি 12 বছর পড়ার পরে এসএসসি পাস করার পরে কোনো একটা ছেলে নিজের টাকা ইনকাম করতে পারে না, তাহলে সরকার ওখানে জরিমানা দিবে, তাকে বেকার ভাতা দিতে থাকবে যতদিন পর্যন্ত সে এটা করতে না পারে। ঠিক আছে, তো এইভাবেই আমরা আগানোর চেষ্টা করতেছি। আপনাকে মিরর ক্যাফেতে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, আমরা যেমনটি শুনছিলাম বাংলাদেশ এবং ভারতের যে সংকট সেই সম্পর্কিত কথা। আবারও আগামী কোনো পর্বে দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।